বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম লার্নেড পার্টিসিপেন্টস, আমরা আজকে আমাদের শেষের দিকের সম্ভবত 14তম অথবা 15তম সেশন। তো আমাদের দুইটা আনরিজলভ অথবা সেমি রিজলভড ইস্যু ছিল। একটা ছিল গত সেশনের আগের সেশনের প্রশ্ন যে সাংবাদিকরা কীভাবে করে কী বলে স্যাম্পল নেয়, সেটার আমরা তিনটা ভাগ করেছিলাম। যে তিনটা ভাগ, একটা হচ্ছে যে তাদের স্টাডি ডিজাইনটা কী, ইউজুয়ালি তারা যে ডিজাইন এটা আমরা ওদিকে সলভ করেছি। এটা হলো যে আসলে র্যাপিড সার্ভে বলা হয় এটাকে, র্যাপিড সার্ভে। সবসময় তারা পুরোপুরি সাংবাদিকরা আমরা জানি যে অন্তত আমাদের দেশে সবসময় তারা মেথডোলজি ফলো করে না, মোস্ট অফ দি টাইম করে না, 90% ক্ষেত্রেই করে না। তবু এটাকে র্যাপিড সার্ভে বলা যায় আর কি। আর একটা হলো স্যাম্পলিং টেকনিকটা কি, স্যাম্পল মেথড, যে স্যাম্পলিং ডেটা কালেকশন যে মেথডটা আর কি, সেই ডেটা কালেকশন মেথডটা হচ্ছে তাদের হলো যে সেটা আমরা বলছিলাম কনভেনশনাল। এবং ইন দিস রিগার্ড আমরা ক্লিয়ারলি কনভেনশনাল মেথড কি এবং পারপাসিভ মেথড কি, এই দুইটাকে কিন্তু আমরা ওই দিন খুব ব্যাখ্যা করে বুঝিয়েছি। আজকে আবার রিপিট ব্যাখ্যা করতে গেলে আমরা আজকের ভাগে কম পাবো, এটা আর আমি যাব না। আর একটা ছিল একটু পার্শিয়ালি রিজলভ বা আনরিজলভ ছিল, সেটা হলো তারা যে স্যাম্পল সাইজ ক্যালকুলেট করে, আমরা তো ম্যাক্সিমাম হয় 384, তাহলে তাদের এত কীভাবে হয়। তো এটা তারা স্যাম্পল সাইজ ক্যালকুলেশনের জন্য আমি রুমে যেতে ভুলে গেছি। আমার প্ল্যান ছিল যে আমি আপনাদেরকে দেখাবো শুধু ধারণা করার জন্য। WHO একটা বই আছে আপনার বুকলেট, প্রায় 50 পাতার বেশি, শুধুমাত্র স্যাম্পল সাইজ ক্যালকুলেশনের উপরে। এবং ফর্মুলা, স্যাম্পল সাইজ ক্যালকুলেশনের ফর্মুলা আছে মোর দেন 50। ওইটার মধ্যে অধিকাংশই আমরা বুঝি না, কারণ আমরা তো বেসিক্যালি আমরা তো স্ট্যাটিস্টিশিয়ান না। তো আমরা অল্প কিছু ফর্মুলা ইউজ করি। তো এর মধ্যে এই সাংবাদিকরা যে সাংবাদিকরা করে কি না আই ডোন্ট নো, কিন্তু র্যাপিড সার্ভে করার জন্য সাধারণত ক্লাস্টার যে স্যাম্পলিং মডেল এটা ইউজ করা হয়। ক্লাস্টার, এটার রেফারেন্স হলো আমাদের দেশে ইপিআইতে যে করা হয়। ক্লাস্টার হলো যে এই সম্পর্কে ডিটেলস আমি আজকে আলোচনা করব না। ক্লাস্টার স্যাম্পলিংটা হলো যে ইন্ডিভিজুয়াল কি বলে এই যে আমাদের যে প্রতিষ্ঠান, অর্গানাইজেশন বা এরকম, এতে ডেটা কালেকশন একটাতে না করে একটা থোকা ক্লাস্টারকেই আপনার স্যাম্পলিং ইউনিট হিসেবে নেওয়া হয়। হ্যাঁ, ওয়ার্ডগুলো, ইয়েস, জিওগ্রাফিক্যাল ক্লাস্টার আছে, আবার অ্যাপ্লাইড ক্লাস্টার আছে, প্র্যাকটিক্যাল ক্লাস্টার আছে। আপনি রুগীদের একটা ওয়ার্ডকে একটা ক্লাস্টার হিসেবে ধরতে পারেন, ইটস এ ক্লাস্টার। অথবা আপনার মনে করেন আপনি চর এলাকার মানুষের জীবনযাত্রা দেখবেন, তাইলে যমুনার চর, পদ্মার চর, এই এক একটা চরকে এক একটা ক্লাস্টার হিসেবে আপনি নিতে পারেন। আর ইপিআই যেটা করে সেটা হলো, এটা আমি অবশ্য খুঁজে পেলাম না কোনো একটা বিবিএসের সাথে একটা কমন সিটিংয়ে তারা আমাদেরকে দেখাইছিল যে সিটি কর্পোরেশন এরিয়াগুলোকে টার্মিনাল এন্ডে তাদের ইউনিট হলো মহল্লা। এবং তখন তারা বলছে যে ঢাকা সিটি যখন ইউনিফাইড ছিল সিটি কর্পোরেশন, তখন 1000 মহল্লা ছিল। সেই 1000 মহল্লার তারা নাম্বারিংও ছিল। জিপিউটা যেই মহল্লার মধ্যে, এই মহল্লাটা হলো 1 নম্বর মহল্লা। কিন্তু এখন এটা আসলে আমি ওয়ার্ড তো মানে টার্মিনাল যে জিওগ্রাফিক্যাল ইউনিট, আর গ্রামে হলো মৌজা। আপনার ইন দিস কানেকশন যেটা বলা দরকার যে গ্রামে বা রুরাল কমিউনিটিতে আপনার টার্মিনাল ইউনিটের তিনটাই, বলতে গেলে আবার বলবো 3টা ইউনিট, কী জন্য আমি খুব টেনশানে আছি যে আমার কাভার করতে পারবো না, এই জন্য 3টা ইউনিট আছে। আপনারা যেহেতু লার্নেড সিনিয়র টিচার জানেন যে একটা হচ্ছে ভিলেজ, একটা হচ্ছে ওয়ার্ড, আর একটা হচ্ছে মৌজা। এই 3টা হচ্ছে টার্মিনাল এন্ডে আমাদের ইউনিট। আমরা কিন্তু অনেকেই জানি না, বিশেষ করে আপনারা না, আপনাদের ছাত্ররা জানে না, এবং তাদের জানা দরকার। এবং এর মধ্যে অল ডিপার্টমেন্ট অফ দি গভর্নমেন্ট, সরকারের সকল মন্ত্রণালয় যেটা ইউজ করে সেটা হচ্ছে ওয়ার্ড। ইট ইজ নিউলি ক্রিয়েটেড। নিউলি মানে ধরেন কত 50 বছর বেশি হবে না, লিবারেশনের পরে এটা ক্রিয়েট করা হয়েছে। এবং ইট ইজ সায়েন্টিফিক, মোস্ট সায়েন্টিফিক, যে ওয়ার্ডকে কেন্দ্র করে এখন সকল আমাদের প্রশাসনিক ক্রিয়াকর্ম আবর্তিত হয়। কিন্তু আরও 2টা ইউনিট কিন্তু আছে আমাদের। একটা হচ্ছে মৌজা, যেটা হলো আমাদের ল্যান্ড, টোটাল ল্যান্ড সিস্টেমটা কিন্তু মৌজার উপর, হ্যাঁ মৌজা। আর একটা ইউনিট আছে আমাদের, সেটা হলো ভিলেজ, যেটা আমাদের হিস্টোরিক্যাল ইউনিট। আমরা এখনও কিন্তু এটা ইউজ করে আমাদের স্পেশালি পোস্টাল ডিপার্টমেন্ট। হ্যাঁ, পোস্টাল ডিপার্টমেন্ট গ্রামে, ইভেন আপনাদের কুরিয়ারে যদি আমেরিকা থেকে কোনো দামি পণ্য আসে, সেখানে ওই
করে উপরে কিন্তু জেলা, থানা, তারপরে কি পোস্ট অফিস, গ্রাম, পোস্ট অফিস, তারপরে গ্রাম। গ্রাম তো এটার উপর দুইটা মডেল আছে, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড দুইটা মডেল। একটা হলো উপর থেকে নিচে দেশ, তারপরে কি বলে জেলা, তারপরে উপজেলা বা সাব ডিস্ট্রিক্ট, তারপরে পোস্ট অফিস, তারপরে হলো আপনার কি বলে গ্রাম। গ্রাম আবার আরেকটা মডেল হলো উপর থেকে নিচে নামা। দুইটা মডেলই অ্যাকসেপ্টেড, ওয়ার্ল্ড ওয়াইড দুইটা মডেল আছে। তো যাই হোক, আরেকটা হলো মৌজা। সেটা হলো যে মৌজা এবং গ্রামের পার্থক্য কি, গ্রামের মধ্যে ওইটা আপনাদের যে গ্রামে ইনহ্যাবিটেন্ট মাস্ট, কোনো বাড়িঘর না থাকলে গ্রাম হয় না। কিন্তু মৌজা মে অর মে নট হ্যাভ ইনহ্যাবিটেন্ট। গ্রাম বাড়িঘর থাকতেও পারে, নাও থাকতে পারে। টাঙ্গুরার হাওর হয়তো অনেকগুলো মৌজা আছে, হয়তো 50টা মৌজা আছে, কথার কথা আমি জানি না, অনেক প্রচুর আছে। কিন্তু হয়তো অনেক মৌজা আছে যেখানে কোনো কি নাই, ইনহ্যাবিটেন্ট নাই, বাড়িঘর নাই। যাই হোক, ক্লাস্টার স্যাম্পলিংয়ের সম্পর্কে আর বলবো না। এই ক্লাস্টার স্যাম্পলিংয়ের যে মডেলটা ইউজ করে ইপিআই, সেটা শুধু আমি দেখাবো ওই সিনেমা দেখানোর মতো। যে 15,960টা স্যাম্পল তারা নেয়, অর্থাৎ 15,900 বাড়ি তারা নেয়। এর মধ্যে যদি কোনো বাড়িতে 2টা শিশু থাকে ওই বয়সের, যে বয়সে টিকা দেওয়ার কথা, তাহলে আরও বেশি হবে। কিন্তু 15টা ইউনিট যেটা নেয় সেটা নেয় হলো 15,960। এটা 30x7 তাদের মডেল আছে। এটা একটু বলি, নাহলে হয়তো বোঝা যাবে না। এটা হলো তাদের মডেলের টোটাল স্ট্রাকচারটা, যে তারা সারা বাংলাদেশকে 76টা সার্ভে ইউনিটে ভাগ করে। 76টা সার্ভে ইউনিট মানে হলো 64 ডিস্ট্রিক্ট, 10 হলো সিটি কর্পোরেশন, আর 2 হলো স্লাম। এখানে কথা আছে, খুলনার স্লাম, রাজশাহীর স্লাম তারা নেয়নি। এখন উইকনেসও থাকবে, প্রত্যেকটা স্ট্র্যাটেজি, প্রত্যেকটা ডিজাইনেরই কিছু না কিছু উইকনেস থাকে। তাই সেখানে চিটাগাংয়ের স্লামগুলো হলো একটা ইউনিট, আর ঢাকার স্লামগুলো হলো একটা ইউনিট। তাই সেখানে চিটাগাংয়ের স্লামের তুলনায় ঢাকার স্লাম তো অনেক বেশি। তা তবু তারা এটা WHO রিকগনাইজড এবং বাংলাদেশ এটা ইউজ করে মডেলের। তো এখানে প্রত্যেকটা ইউনিট থেকে তারা 30টা করে ক্লাস্টার নেয়, এবং একটা ক্লাস্টারে এক্সপেক্ট করা হয় যে 120 এভারেজ বাড়ি থাকবে, এবং প্রত্যেকটা ক্লাস্টার থেকে আবার 7 করে হাউস নেয়। তাহলে আলটিমেটলি 76 × 30 × 7, এটা গুণ করে একজনে দেখতে পারেন যে টোটাল কত আসে। 76 × 30 × 7, একজন একটু দেখেন, জুনিয়র যারা আছেন তারা একটু কাইন্ডলি দেখেন। এবং এর মধ্যে যদি দেখা যায় যে 2জন বা 3 বড় বাড়িতে 2টা বা 3টা থাকে, শিশু থাকে ওই বয়সের, এলিজিবল এজের যারি টিকা নেওয়ার কথা কিন্তু নেয় নাই বা নিছে, সে তো ইসেতে আসবে, হিসাবে আসবে, তখন টোটাল স্যাম্পল সাইজটা বেড়ে যাবে। তো এই ক্লাস্টার মডেলটা এই র্যাপিড সার্ভেতে বা সার্ভেতে ইউজ করা হয়। অর্থাৎ এই ধরনের আরও অনেক মডেল আছে বা অনেক ফর্মুলা আছে, সেগুলো হয়তো বা তারা ইউজ করে থাকতে পারে। হ্যাঁ, আর তবে আমাদের দেশে সাংবাদিকরা মোস্ট অফ দি টাইমস তারা মডেল বা মেথোডোলজি ফলো করে না। তবে হ্যাঁ, কেউ না কেউ তো করে, যারা ভালো সাংবাদিক বা ভালো অথরিটি তারা করে। এটার ব্যাপারে এতটুকুই আমি শর্ট তথ্য, 2টা সম্পর্কে কিছু শর্ট তথ্য দিয়ে তারপরে আমরা আগাবো। এটা হলো গত সেশনের আগের সেশনে যে কোশ্চেনটা আসছিল, মানে আমি ক্লারিফাই করতে পারছি কি না ম্যাম, স্যার? পারছি, আলহামদুলিল্লাহ। এই যে এটি তো স্যাম্পল সাইজ, এর থেকে টোটাল এই যে ইউনিট ইন্টু 76 ইন্টু 30 ইন্টু 7, হ্যাঁ না এই মডেল আর কি, ক্লাস্টার স্যাম্পলিং মডেল। কিন্তু ওই যে PZ² PQ বা এইভাবে করা হয় না, এটা প্রযোজ্য না। এটা আপনারাও বিভিন্ন সময় আরও কি বলে লিটারেচার বা এগুলো দেখে নিতে পারেন, বা সেখানে কোনো যদি আমরা যে একটা ইউনিভার্সাল সূত্র শিখলাম, ওটা তো শুধু সরের পর্যায়ে আছি আমরা। ওইটা ওই সূত্র কি আমাদের ক্লিনিক্যাল স্টাডির ক্ষেত্রে প্রযোজ্য? আসতেছি ওই যে বলছি, আসতেছি। শত ফর্মুলার মধ্যে হয়তো 2-4-5টা আমরা ইউজ করে থাকি, 2-4-5টা শত ফর্মুলার মধ্যে। ইনশাল্লাহ দেখতে পাবেন। আপনারা আরও লিটারেচার গো থ্রু করবেন ইনশাল্লাহ ফ্রি টাইমে, এবং তখন যদি দেখা যায় ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত কোনো গোজামিল না, অনিচ্ছাকৃত কোনো ল্যাকিং যদি আমার ক্লারিফিকেশনের মধ্যে থেকে থাকে, সেটা আমাকে একটু করবেন, কি বলে, আমাকে একটু কাইন্ডলি ইনফর্ম করবেন, কাইন্ডলি বুঝতে পারবেন। আর একটা ছিল রেট রেশিও প্রপোর্শন। এটা খুবই বেসিক জিনিস, কিন্তু অনেক সময় আমাদের কনফিউশন ক্রিয়েট করে।
এটা ক্লারিফিকেশন না দিলে হয়তো, কিন্তু গত সেশনে যেহেতু অ্যাট দি এন্ড শেষের মুহূর্তে কথা আসছে, আর আমি গত সেশনে বারবার করে বলছিলাম যে আমি আসলে একটু আগে শেষ করতে চাচ্ছি, কিন্তু আলটিমেটলি আগে শেষ করতে পারি নাই। আমাদের ইয়ে ছিল কি বলে থার্স্ট অফ নলেজ এবং জিজ্ঞাসা যথেষ্ট আগ্রহ ছিল, এই জন্য আমার পক্ষে আর জোর করে আগে শেষ করা সম্ভব হয়ে ওঠে নাই। কেমন রেশিও হলো যদি যে নিউমারেটর এবং কি বলে ডিনোমিনেটর, এই দুইটা যদি আলাদা গ্রুপের হয়, একই জাতের না হয়, একই বিষয় না হয়, আলাদা বিষয় হয়, তাহলে সেখানে হবে যে আপনার কি বলে রেশিও। ইট টেলস আস দি ইনক্রিজ অর ডিক্রিজ অফ ওয়ান থিং ইন কম্পারিজন টু ইনক্রিজ অর ডিক্রিজ অফ দি আদার থিং। একটা বাড়লে আরেকটা বাড়ে না কমে, বা একটার সাথে আরেকটার তুলনা ঠিক। আমরা এটা বাংলায় বলি যে অনুপাত, রেশিও। হ্যাঁ, যে একদম রেশিও বয়েজ অ্যান্ড গার্লস ইন এ ক্লাস 10:100, মানে কি 10 জন যদি গার্ল থাকে 100 হয়তো বয়েজ থাকবে। গার্লস ইজ 10% অফ দি বয়েজ। তাহলে এই যে 10% এটা কিন্তু রেট না, এটা হচ্ছে রেশিও। এটার খুবই পার্টিনেন্ট এক্সাম্পল হলো রেশিও টিবি কেজ বিটুইন এ অ্যান্ড কমিউনিটি বি। এটা টিবি কেজ আমরা কমিউনিটি এতে দেখলাম, কমিউনিটি বিতে দেখলাম। তাহলে এখানে যত পাইলাম ওখানে যত পাইলাম, এই দুইটার মধ্যে একটাকে আরেকটা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ পাইলাম। বা এটা নাও করতে পারি, পার্সেন্টেজ করা জরুরি না রেশিওতে। আচ্ছা, যেমন এমএমআর যেটা বলা হয় যে এমএমআর, ইনফ্যাক্ট এমএমআরকে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজে যখন ইভেন ইয়েতে ইন্টারন্যাশনাল কাগজ ডকুমেন্টও কিন্তু এখন বলা কি বলে প্রেজেন্টেশনও দেখবেন যে বলে যে এমএমআর ম্যাটারনাল মর্টালিটি রেট, কিন্তু অ্যাকচুয়ালি ইট ইজ নট দি ম্যাটারনাল মর্টালিটি রেট, ইট ইজ দি ম্যাটারনাল মর্টালিটি রেশিও। কারণ হলো উপরেরটা হলো আমার ম্যাটারনাল মর্টালিটি রেট রেশিও, এমএমআর বের করি কীভাবে, যে নাম্বার অফ কি ম্যাটারনাল ডেথ, হ্যাঁ, আর ডিভাইডেড বাই লাইফ বার্থ। তার নিচেরটা হলো এক জাতের, উপরেরটা আর এক জাতের, দুই গ্রুপে বা দুই ক্যাটাগরির বা দুই আইডেন্টিটির। তো এই জন্য এটা হচ্ছে নট রেট, এটা হচ্ছে রেশিও। এবং এটা যে বাড়লো না কমলো, আমাদের সময় বোধহয় আমরা যখন 3rd ইয়ারে 4th ইয়ারে ছিলাম 90/1000 ছিল, এখন বোধহয় কত 10 না কত 10 পয়েন্ট সামথিং নাকি এরকম বোধহয় সম্ভবত। Or there is 115 death of mother during delivery against 1 লাখ। 2023-এর ডেটা হলো 2023-এর ডেটা হলো যে 115 জন পার লাখ। তাহলে পার হাজারে কত হয় 11.5, হ্যাঁ 11.5, ওই ঠিকই বলছিলাম, 10 to 11। আচ্ছা, এটা হলো রেশিও। আর ম্যাটারনাল ডেথ ডিউ টু প্রেগনেন্সি গেল। আর প্রপোর্শনটা দেখেন, এ প্রপোর্শন ইজ এ ফ্র্যাকশন representing a part of whole. A proportion tells us the increase or decrease of the subset of one thing in comparison to a whole. মানে উপরেরটা যেই গ্রুপের বা যেই জাতের বা যেই ভেরিয়েবল, নিচেরটা সে একই, দ্যাট ইজ দি প্রপোর্শন। উদাহরণ, যে প্রপোর্শন অফ স্পেশালিস্ট অ্যামং অল রেজিস্টার্ড ডক্টরস, আমাদের দেশের যত ডাক্তার আছে, টোটাল রেজিস্টার্ড ডক্টর যত আছে, তার মধ্যে স্পেশালিস্ট অল সাবজেক্টের, এমসিপিএস থেকে ক্যাটাগরিক্যালি তো সম্ভবত এমসিপিএস থেকেই শুরু হয়। এমসিপিএস তার উপরে হায়ারার্কি ডিপ্লোমা, সম্ভবত আমি জানি না, আমার ভুল হতে পারে, তার উপরে হায়ারার্কি হয়তো এসিপিএস, এমএসএমডি, কোনটা বড় কোনটা ছোটো সেটা আমরা বলছি না, সেটা এক এক সময় এক একটার সেটা ভিন্ন বিষয়। উপরের দিকে কেমন, বা নন বেসিক এবং পাবলিক হেলথ হয়তো পিএইচডি সবার উপরে, এমফিল বা পিএইচডি এরকম। তাই সেখানে যত ধরনের স্পেশালিস্ট আছে, টোটাল স্পেশালিস্ট ডক্টর মিলিয়ে কত, হয়তো দেখা গেল 40,000 স্পেশালিস্ট আউট অফ 1 লাখ রেজিস্টার্ড ডক্টর। তাহলে 40 উপরেরটা হলো টোটাল ডক্টর, তার সাবসেট একটা উপশাখা বা শাখা হচ্ছে কি স্পেশালিস্ট। তাহলে প্রপোর্শনে হইল যে ডিনোমিনেটর, উপরেরটা কি বল নিউমারেটর ইজ দি সাবসেট অফ কি ডিনোমিনেটর, আন্ডারস্ট্যান্ড। আর রেশিওতে কি ছিল, টোটালি ডিফারেন্ট গ্রুপ, আচ্ছা আলাদা ছিল। বেসিক কি হলো, এখানে একই গ্রুপ এবং নিউমারেটর যেটা আছে ডিনোমিনেটরের মধ্যে নিউমারেটর লুকায়িত আছে। জি, থ্যাংক ইউ সো মাচ। তাই আসলে তাই, ইনটু 100 বাংলা অর্থ কি হলো, রেশিও মানে অনুপাত, আর প্রপোর্শন মানে বাংলাতে কি হবে এটা ডিকশনারি দেখতে হবে। অংশ, প্রতিনিধিত্বমূলক অংশ। ইয়েস, থ্যাংক ইউ সো। একটা ক্ল্যাপ দিই আমরা, বড় একটা ক্ল্যাপ দিই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ইট ইজ মেজার্ড ইন পয়েন্ট ইন। আচ্ছা, এখানে একটা ভালো কথা আছে, সেটা আমরা আসতেছি।
রেটের ব্যাপার যখন আলাপ করব, রেটের কিন্তু দুইটা কনসেপশন আছে। এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি যে রেট বা কনভেনশনাল রেট, সেটা বিভিন্ন রকমের। যেমন দাম কত, এটার কত কী ইয়ে মানে কী বলে, স্পিডের রেট বলা হয় না, যে মাইলেজ, সেটাও কিন্তু একটা রেট। কী রেট, এটাও কিন্তু একটা মাইলেজটাও কিন্তু একটা রেট। দাম দাম আসতেছি। থ্যাংক ইউ সো মাচ, অ্যাডভান্স বলছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এই যে দেখেন প্রপোর্শন A/A+B, হ্যাঁ, নিচে হলো A+B, উপর হলো শুধু A। আচ্ছা, রেট ইজ দি ফ্রিকোয়েন্সি উইথ হুইচ অ্যান ইভেন্ট অকার ইন এ ডিফাইন্ড পপুলেশন ওভার এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। তাহলে প্রপোর্শন এবং রেটের মধ্যে পার্থক্য হইল, প্রপোর্শন যে কোনো সময় যে কোনো মুহূর্তে পয়েন্ট অফ টাইমেও এটা নেওয়া যায়, বা এটার জন্য কোনো পিরিয়ডের প্রয়োজন হয় না। কিন্তু রেটের জন্য এটা টাইম পিরিয়ড বা টাইম ফ্রেম দরকার হয়, এবং ডিনোমিনেটর থাকবে। ডিনোমিনেটর সাধারণত ধরা হয়, যদি ইয়ার হয় তাহলে মিড ইয়ার পপুলেশন, যদি মান্থ হয় ফ্রেম তাহলে মিড মান্থ পপুলেশন। মানে টোটালটা হবে মিডিলের লাস্টে যে বেরিয়ে গেল, পিছনে বেরিয়ে গেল, সেটা না। তাহলে রেটের সবচেয়ে বড় যেটা, সে ইয়েতে রেশিওতে কিন্তু কি বলে, নিউমারেটর আর ডিনোমিনেটর সম্পূর্ণ কি আলাদা, আর প্রপোর্শনে নিউমারেটর ইজ দি পার্ট অফ ডিনোমিনেটর। ইয়েতে রেটও কিন্তু নিউমারেটর ইজ দি পার্ট অফ ডিনোমিনেটর, কিন্তু এখানে একটা ডিফাইন্ড টাইম ফ্রেম থাকতে হবে। এই ডিফাইন্ড টাইম ফ্রেম ইজ দি মেজর ডিফারেন্স বিটুইন দি প্রপোর্শন অ্যান্ড কি রেট। আর একটা হলো, রেট ইজ ইউজুয়ালি expressed always in percentage or per lakh or so and so, and proportion could be presented either in percentage. Usually proportion is presented by key fraction 3/4, হ্যাঁ, মানে 4/3 অথবা 2/1 ভগ্নাংশ। হ্যাঁ, এটা খুব বেসিক থিং। তারপরে যেহেতু প্রশ্ন আসছে, এই জন্য আমি একটু ক্ল্যারিফাই করার জরুরি মনে করছি। স্যার এবং ম্যাম, ওকে, আমরা এই বিষয়ে আর বেশি আলোচনা করার সুযোগ আমাদেরকে সময় দিবে না। আমরা তো যেহেতু এখানে লার্নেড ফ্যাকাল্টি সবাই জন্য যদি বেশি ভালো হতো, এই যে আমরা একটা সকালে কোরআন হাদিসের একটা ক্লাস করি সপ্তাহে, সেখানে আমাদের এখানকার মডেলটা একটু ভিন্ন রকমের। যে ইন্টেলেকচুয়াল ফোরাম, তো এখানে সাধারণত কনভেনশনালি যেটা হয় যে একজনে প্রেজেন্ট করে সবাই শোনে। আমরা এখানে করি যে না, একজনে প্রেজেন্ট করলো ঠিকই, বাকি সবাই যার তারা ওপিনিয়ন দিবে। কারণ এতে হবে কি, যে ক্রস লার্নিং হবে এবং মিউচুয়াল লার্নিং, যে আপনার কাছ থেকে আমি শিখলাম, আমার কাছ থেকে সম্ভব হইলে আপনি শিখলেন। কিন্তু এই ফোরামটাকে সেই রকম করতে পারলে বেশি ভালো হতো, কিন্তু তাতে তো আরও অনেক বেশি সময় যাবে। হ্যাঁ, যে আপনারাও আপনাদের এক্সপিরিয়েন্স বললেন এবং কথাবার্তা বললেন। হ্যাঁ, এখন আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চ সম্পর্কে কিছু কথা আজকে বলার ইচ্ছা করছি। যে এক্সপেরিমেন্টাল রিসার্চ বা আরসিটি বা কি বলে, কোয়াসি এক্সপেরিমেন্টাল, এই সম্পর্কে কিছু কথা ইনশাল্লাহ বলবো। তো সেখানে রিসার্চ ডিজাইন, এটা আমরা বারবার করে বলছি এবং বারবার করে বলতেই থাকবো, এবং আপনারাও এটাকে তাবিজের মতো করে ইনশাল্লাহ যদি রাখেন, তাহলে ইট উড বি হেল্পফুল থ্রু ইউর হোল লাইফ। আপনারা যতদিন আপনারা সক্ষম থাকেন এবং রিসার্চ করতে চান বা রিসার্চ করেন, কারণ রিসার্চ আগেই আমরা বলছি যে, এবং এই কথাটা আমি প্রায় বিভিন্ন ফোরামে বলে থাকি, যে একসময় মনে করা হতো রিসার্চটা মানে পাবলিক হেলথ বা কমিউনিটি মেডিসিন যারা আছে তাদের এটা নিজস্ব সম্পত্তি, বা তারা এই জন্য তাদের দায়িত্ব। তারাও মনে করতো এটা আমার ওনারশিপ, এটা আমাদের, আর অন্যরা মনে করতো এটা তাদের। কিন্তু ম্যাটার ইজ নট দ্যাট। এবং খুবই আশার বিষয় হলো যে আমাদের এই আপনাদের মতো বাংলাদেশে এখন অনেক ক্লিনিশিয়ান, এবং বিশেষ ক্লিনিশিয়ানরা তো আসতেই আছে, বিশেষ করে প্যারাক্লিনিক্যাল যে সাবজেক্টগুলো, বেসিক সাবজেক্ট, তার অনেকে রিসার্চে অনেক অবদান রাখছেন, এবং এটার কি বলে, এটার প্রভাব খুব সুদূর প্রসারী। এবং তারা অনেকে আমাদের সাথে পাবলিক হেলথের যারা রিসার্চের কর্ণধার ছিলেন, তাদের থেকেও কারো থেকে তারা ভালো রিসার্চ করেন এখন। এটা খুবই ভালো দিক একটি, এটাকে অ্যাপ্রিসিয়েট আমরা করি। এটা হচ্ছে রিসার্চ ডিজাইন। এটা এই মডেলটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। এর বাহিরেও যে মডেল নাই তা না, কোনো সেই মডেলের
ব্যবধানটা হলো ওই দিন প্রফেসর জিয়া আর ডক্টর জিয়া কিন্তু উচ্চারণ করছিল, আপনারা হয়তো খেয়াল করছেন কি না। সেই মডেলটা মূলত হচ্ছে যে এই ইয়েকে আপনার ইন্টারভেনশনালকে এবং অ্যানালাইটিককে তারা একসাথে নিয়ে যায়। দুইটি কিন্তু অ্যানালাইটিক্যাল, এক্সপেরিমেন্টালটাও কিন্তু একটা অ্যানালাইটিক্যাল। হ্যাঁ, তো এই এতটুকুই পার্থক্য, এর চেয়ে বড় বেশি কিছু পার্থক্য নেই। কিন্তু আমার কাছে পার্সোনালি এবং বাংলাদেশে আমি দেখছি আমাদের পাবলিক হেলথের এক্সপার্ট যারা আছে বা রিসার্চের এক্সপার্ট যাদের সাথে আমার জানাশোনা আছে, বেশিরভাগই এই মডেলটা ফলো করেন আর কি। আর এই হায়ারার্কি, এটাও আমরা বলছি যে বিভিন্ন সময় এই হায়ারার্কিটা আপনারা দেখে থাকবেন। এটা আমরা আলোচনা করার সুযোগ পাবো না, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু পরবর্তীতে সময় হলে আমরা আলোচনা করব। এখানে আমরা একটু এক্সটেন্ডেড ওয়েতে দেখাইছি আগেরগুলোর চাইতে, যে পয়েন্ট পিরিয়ড আমরা দেখাইছি যে সব ডিজাইনের যে ডাইরেকশানগুলো, ওই দুইটাকেও আমরা ইনক্লুড করেছি। যেহেতু ইনক্লুড করেছি সাহস করে, কারণ আমরা যেহেতু অলরেডি আলোচনা করেছি ক্লাসে। একটা হচ্ছে নেস্টেড কেস কন্ট্রোল স্টাডি, আর একটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ। আমি কিন্তু টেল ড্রপ বলে টেল ড্রপ যে কথা কিন্তু ছেড়ে দিই, ছেড়ে দিয়ে যাতে আপনারা স্পেশালি যদি কেউ জুনিয়র দিয়ে একজন থাকেন মিড লেভেল, তারা একটু উচ্চারণ করলে ভালো হয় আর কি। হ্যাঁ, আমি যেটা বলি যে একটা হচ্ছে নেস্টেড কেস কন্ট্রোল, আরেকটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ। বলেন না, বললে তো হবে না ম্যাডাম, আঠার করতে হবে কিন্তু, সেই জগাবাবুর পাঠশালার মতো। আপনারা হয়তো যারা একটু সিনিয়র আছেন স্বীকার করবেন যে আগের দিনের পাঠশালাগুলোতে কিন্তু প্রসপেক্টিভ কোহর্ট ম্যাডাম, এই দুইটা একটু আনইউজুয়াল না, দুইটা আনইউজুয়াল। একটা হচ্ছে নেস্টেড কেস কন্ট্রোল, আর একটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ কোহর্ট। এই দুইটা একটু মানে আপনারা হয়তো বা সারা জীবনও কারো করা হবে না স্টাডি, কিন্তু মনে রাখতে দোষ কি, থিওরিটিতে জানলে দোষ কি। আর আপনারা আরেকটা গ্যারাকলে আছেন এখন, এবং সামনে আরও গ্যারাকলে পড়বেন। আবার আমার শব্দ চয়ন ইচ্ছাকৃত না, কোনো ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিবেন। সেটা হচ্ছে যে পোস্ট গ্রাজুয়েশন তো এখন ছড়ায় যাচ্ছে, এবং আপনাদেরকে কাউকে হয়তো এখন করা শুরু হয়েছে, হয়তো আমি জানি না। সামনে অনেককেই কিন্তু থিসিস করতে হবে, কি বলে সুপারভাইজ করতে হবে। তো থিসিস সুপারভাইজ করতে হলে তো আপনাকে ছাত্র কী করতে হবে, কি বলে আমাদের প্রিন্সিপাল মহোদয় খুবই অনেস্টলি এবং ফ্র্যাঙ্কলি সেদিন এক্সপ্রেস করলেন যে ওই থিসিসের এক্সাম নেওয়ার ওনার যে অভিজ্ঞতা, শুরুর অভিজ্ঞতা, তারপর কিভাবে উনি কোপ আপ করছেন, এখন কিভাবে এফিসিয়েন্টলি ফেস করেন, এফিসিয়েন্টলি পারেন মাশাআল্লাহ। তো এটা ভালো লাগলো উনি শেয়ার করলেন। তা আপনাদেরকে থিসিসের পরীক্ষা নিতে হবে অথবা গাইড করতে হবে, তাই স্টুডেন্টদেরকে তো আপনার কনভিন্স করতে হবে, তাই না? এই জন্য এই বিষয়গুলো আপনি হয়তো রিসার্চ করবেন না, কিন্তু থিওরিগুলো বা ফিলোসফিগুলো আপনাকে জানতে হবে। না জানলে কিন্তু আপনি আসলে আপনার সাবজেক্টে আপনি যেমন দক্ষ টিচার হিসেবে পরিচিত ছাত্রদের কাছে, আপনার যেমন একটা ইমপ্রেশন আছে, সেই ইমপ্রেশনটা কিন্তু রিসার্চের ক্ষেত্রে আপনার ধরে রাখা একটু কষ্টকর হয়ে উঠবে আর কি, কারণ ইট ইজ দ্য পার্ট অফ ইউর টিচিং অলসো। কারণ এক্সামিনার তো করা হয় দুই দিক থেকে, যেমন এমএস এমডি এবং এফসিপিসি যে এক্সামিনার করা হয় থিসিসে আর কি, থিসিসের একটা হলো সাবজেক্ট স্পেশালিস্ট আর একটা হলো রিসার্চ স্পেশালিস্ট। তা আপনি তো সাবজেক্ট স্পেশালিস্ট হিসেবে যাবেন, তখন আপনি তো বোর্ডে যে না আমি রিসার্চ সম্পর্কে কোনো প্রশ্ন করব না, শুধু বায়োকেমিস্ট্রির উপরই প্রশ্ন করব, এটা তো হবে না। আপনার কি প্রসঙ্গ এসে যাবে, এক্সটার্নাল প্রশ্ন করছে অথবা রিসার্চ এক্সপার্ট প্রশ্ন করছে, তখন তো আপনাকে এই প্রসঙ্গে কথা বলতে হবে, তাই না? আপনি পারবেন, আপনার এফিশিয়েন্ট, আপনার যে কম বুঝেন বা কম পারেন তা না, তবু আমি আপনাদেরকে একটু অ্যালার্ট করার জন্য বা অ্যাওয়ার করার জন্য বললাম, এটা ত্রুটি হিসেবে নেবেন না। When we will plan to conduct RCT or in what situation we will plan to conduct RCT, আমরা কখন RCT করব, কেমন? Before giving answer to this question, it is better to know which design is appropriate in which situation. এটা আমরা সেদিন ওই বোর্ডে আমরা ড্র করে দেখিয়েছিলাম, তারপর এটা আবার একটু রিপিট করব। which situation is appropriate in which situation, কোন ডিজাইনটা কোন সিচুয়েশনে অ্যাপ্রোপ্রিয়েট বেশি, or which design is appropriate for what type of research, কোন রিসার্চের জন্য কোন ডিজাইনটা অ্যাপ্রোপ্রিয়েট। এটাকে অন্য ভাষায় আমরা বলতে পারি রিসার্চ আউটকামের উপরে ডিপেন্ড করে, রিসার্চ আউটকাম ডিপেন্ড করে হলো রিসার্চ, উল্টা হয়ে গেছে বোধহয়, রিসার্চ ডিজাইনের উপরে, রিসার্চ ডিজাইন ডিপেন্ড করে রিসার্চ কোশ্চেনের উপরে, রিসার্চ কোশ্চেন ডিপেন্ড করে রিসার্চ প্রবলেমের উপরে। অ্যারোগুলো উল্টা হয়ে গেছে একটু। হ্যাঁ, তাই রিসার্চ আউটকামটা কী হবে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস। আপনারা এটা কারেকশান আমি করে কী বলে কারেকশান নোট রাখেন কারেকশান করার জন্য। রিসার্চ আউটকামটা ডিপেন্ড করে হলো অথবা ডিপেন্ড করে রিসার্চ ডিজাইন, রিসার্চ আউটকামের উপর আউটকাম ডিপেন্ড করে রিসার্চ ডিজাইনের উপরে, রিসার্চ ডিজাইন ডিপেন্ড করে রিসার্চ কোশ্চেনের উপরে বা হাইপোথিসিসের উপরে, এবং রিসার্চ কোশ্চেন আর হাইপোথিসিস ডিপেন্ড করে
রিসার্চ প্রবলেমের উপর। এটা আমরা আরেকদিন ওই যে অনেকগুলো প্রায় 20টার মতো যে স্টেপ আছে সেই স্টেপগুলো দেখে আমরা সেদিন বলছিলাম। এক্সাম্পল অফ রিসার্চ প্রবলেম, এটা একটা হতে পারে, ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট সি ফিশ নন ইটার, যারা সি ফিশ খায় না বা পিপল সাফার মোর ফ্রম হাইপো আয়োডিনেমিয়া। Assessing blood iodine level of the target population may help us to find out the different dimensions of the problems in relation with seafish intake. So the core research problem is, ওই যে বললাম রিসার্চ প্রবলেমের ফার্স্ট আসবে কি রিসার্চ প্রবলেম, তারপরে রিসার্চ কোয়েশ্চেন, তারপরে রিসার্চ ডিজাইন অ্যান্ড আলটিমেটলি রিসার্চ আউটকাম। এই জন্য আর কি, কেমন? তাহলে সো দি কোর রিসার্চ প্রবলেম ইজ সি ফিশ ইনটেক অ্যান্ড ব্লাড আয়োডিন লেভেল। এই দুইটা হলো আমাদের কোর প্রবলেম, রিসার্চ প্রবলেম। And think several research question and hypothesis may generate from this research problem. এখান থেকে একটা রিসার্চ কোশ্চেনই হতে পারে না। খুবই ভালো একটা এক্সাম্পল খেয়াল করিয়েন, কারণ এখান থেকে এই রিসার্চ প্রবলেমের উপর বেস করে আমরা ডিফারেন্ট রিসার্চ করতে পারি। একটা ধরনের রিসার্চ যে করতে পারবো তা না, এটা ডিপেন্ড করবে আপনার রিসার্চারের উপরে, রিসার্চারের নিডের উপরে, সে তা কী সমস্যা সে সমাধান করতে চাচ্ছে তার উপরে। দেখেন, think several research question and hypothesis may generate from this research problem, and several research design may be appropriate to solve this to solve this research question and hypothesis. বিভিন্ন ডিজাইন হতে পারে কিভাবে, এটা আমরা ওই দিন বলছিলাম। এই দেখেন কাইন্ডলি, রিসার্চ কোশ্চেন অ্যান্ড হাইপোথিসিস, হোয়াট ইজ দি প্রপোর্শন অফ পপুলেশন হ্যাভিং লো আয়োডিন লেভেল ইন এ ডিফাইন্ড পপুলেশন। এইটা যদি আমার রিসার্চ কোশ্চেন থাকে তাহলে আমার রিসার্চ ডিজাইন কী হবে? ডেসক্রিপটিভ, বলছিলাম না ডেসক্রিপটিভ ক্রস সেকশনাল আমাদেরকে কী দেয়? প্রিভিলেন্স দেয়। আচ্ছা দেখানো দরকার নেই, সময় নষ্ট হবে। প্রিভিলেন্স অফ ডিজিজ অর হেলথ প্রবলেম, কেমন? হ্যাঁ জি। আর রিসার্চ কোয়েশ্চেন যদি আমার এরকম হয়, ইজ দেয়ার এনি ডিফারেন্স অফ আয়োডিন লেভেল ইন দি সি ফিশ ইটার অ্যান্ড নন ইটার পপুলেশন, তাইলে কি অ্যানালিটিক্যাল হয়ে গেল, অ্যানালিটিক্যাল ক্রস সেকশনাল হয়ে গেল। তখন কি হবে? ডিফারেন্স অফ প্রিভিলেন্স অফ ডিজিজ, হ্যাঁ, বিটুইন দি এক্সপোজড অ্যান্ড নন এক্সপোজড গ্রুপ অফ দি পপুলেশন। এক্সপোজডের মধ্যে আর নন এক্সপোজডের মধ্যে প্রিভিলেন্সের পার্থক্যটা কি, এটা আমি দেখতে পারবো যদি আমার ইস্যু কিন্তু সেম। এখন হলো রিসার্চ কোশ্চেনটা যদি আমার এরকম হয়, হাইপোথিসিস অথবা রিসার্চ কোশ্চেন, আমরা এর আগের সেশনে বলছিলাম যে স্টুডেন্টরা বা ছোটো মানুষরা, বিগিনাররা, তাদের কাছে জন্য ঠিক আছে রিসার্চ কোশ্চেন ইন হাইপোথিসিস ইজ ডিফারেন্ট, এবং একটা সেট কোশ্চেন থাকে রিটেনে, হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন রিসার্চ কোশ্চেন অ্যান্ড হাইপোথিসিস। বাট অ্যাজ এ অ্যাডভান্স লার্নার ইউ হ্যাভ টু নো, ইউ মাস্ট নো যে উইদিন দি হাইপোথিসিস দেয়ার ইজ এ কি, ভুলে গেলে কেমনে হবে ম্যাডাম, উইদিন দি হাইপোথিসিস দেয়ার ইজ এ রিসার্চ কোশ্চেন। কারণ প্রত্যেকটা হাইপোথিসিসের পিছনে কি থাকে? একটা রিসার্চ কোশ্চেন থাকে। রিসার্চ কোশ্চেনকে প্রুভ করার জন্য বা টেস্ট করার জন্য আমরা কি করি? হাইপোথিসিস তৈরি করি, এবং হাইপোথিসিসকে টেস্ট করে কি করি? আমরা সত্যকে উদ্ঘাটন করি, টু কি বলে, এস্টাবলিশ দি ট্রুথ। আমাদের রিসার্চারদের কাজই হচ্ছে ট্রুথকে এস্টাবলিশ করা। তাহলে হাইপোথিসিস টেস্ট করি, যে আমরা টেস্ট করি, কাজকার টেস্ট করি, জেড টেস্ট করি, টি টেস্ট করি, অ্যানোভাস, রিগ্রেশন, যত কিছু করি, এগুলি কী জন্য করি? টু এস্টাবলিশ দি ট্রুথ, হ্যাঁ, টু হাইপোথিসিস, টু টেস্ট হাইপোথিসিস। আমরা হাইপোথিসিস টেস্ট করি উইথ দি ভিউ টু টেস্ট দি ট্রুথ, সত্যকে উদ্ঘাটন করার জন্য, উইথ দি ভিউ টু মানে ব্রিং আউট দি ট্রুথ, সত্যকে নিয়ে আসার জন্য। তাহলে দেয়ার মাইট বি অ্যাসোসিয়েশন বিটুইন, আমার হাইপোথিসিসটা যদি এরকম হয়, দেয়ার মাইট বি এ অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন বা এ নাও দেওয়া যেতে পারে, বিটুইন সি ফুড ইনটেক অ্যান্ড ব্লাড আয়োডিন লেভেল, যে হয়তোবা থাকতে পারে। এটা আমার রিসার্চ কোশ্চেন হলো না, কি হলো? এটা কি বলে? হাইপোথিসিস। হাইপোথিসিস তো টেকনিক্যাল টার্ম, এটা কি আসলে কি মানে গ্রামাটিক্যালি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটাকে কী বলা হয়? অ্যাজাম্পশন। একটা ক্ল্যাপ দিই আমরা, একটা ক্ল্যাপ দিই। ইটস নট দি কোয়েশ্চেন, এটা হচ্ছে একটা অ্যাজাম্পশন। অ্যাজাম্পশনটা কি? দেয়ার মাইট বি অ্যাসোসিয়েশন বিটুইন সি ফিশ ইনটেক অ্যান্ড ব্লাড লেভেল আয়োডিন। এরকম যদি হয় তাহলে তখন আমাদের হতে পারে কি? কোহর্টে আমার কোহর্ট যদিও আমার অ্যানালিটিক্যাল, তবু ইট ইজ ওয়ান স্টেপ অ্যাহেড দেন কি ক্রস সেকশনালের সাথে এটা একটু অ্যাডভান্স। এখন দেখেন লাস্টেরটা, যদি আমার হাইপোথিসিসটা এরকম হয়, নন ইনটেক অফ সি ফিশ
মে কজ ইনএডুকেট ব্লাড লেভেল অফ আয়োডিন অথবা হাইপোআয়োডিনেমিয়া। চেঞ্জ হয়ে গেল না ল্যাঙ্গুয়েজ? এই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য তখন রিসার্চ ডিজাইনটা কী হয়ে যাবে বলেন তো? এখানে কি বুঝতে একটু সমস্যা আছে বলতে মনে হয়। আমি কি আবার দেখাবো? আবার শুরু থেকে আসেন ম্যাডাম, স্যার এবং ম্যাডাম। প্রথমটা তো প্রথম দুইটায় কোনো সমস্যা নেই। কেমন? প্রিভিলেন্স অ্যান্ড ডিফারেন্স অফ প্রিভিলেন্স, ডেসক্রিপটিভ ক্রস সেকশনাল, অ্যানালিটিক্যাল ক্রস সেকশনাল। এরপরে আসি আমরা হাইপোথিসিস। যদি এইভাবে যে দেয়ার মাইট বি অ্যাসোসিয়েশন, একটা অ্যাসোসিয়েশন থাকতে পারে, এইভাবে যদি আসে তখন এটা আমরা ক্রস সেকশনাল করতে পারি, কী বলে কোহর্ট করতে পারি, কোহর্ট ফরওয়ার্ড লুকিং। এখন যদি আমরা আরেকটু ডেফিনিটিভ ল্যাঙ্গুয়েজ দিই, নো ইনটেক অফ সি ফিশ মে কজ ইনএডিকুয়েট ব্লাড লেভেল অফ আয়োডিন, যে সি ফিশ না খেলে তার এটা হইতে পারে, না খাওয়াটা আয়োডিন হাইপো আয়োডিনেমিয়া ঘটায়, আয়োডিনের লেভেলটা কমানোর যে ঘটনাটা সেটা ঘটায়। এটা যদি আমি বলি তখন এটা কি হবে? এই দুইটা হবে, এক্সপেরিমেন্টাল রিসার্চ হবে। এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে সেটা আরসিটি হতে পারে, কোয়াসি হতে পারে। কখন আরসিটি হবে কখন কোয়াসি হবে সেটা আমরা আসতেছি একটু কয়েকটা স্লাইড পরে। আর এটার আউটকামটা কি? কজেশন। এটা আমরা কিন্তু সেদিন খুব ডিটেলস এখানে লিখে আমরা বলেছি। এই জিনিসটা কিছু বেসিক জিনিস যদি আপনারা কাইন্ডলি মেমোরাইজ, হ্যাঁ কজ দিয়ে কজেশন। হ্যাঁ আমরা ওই দিন আমরা হাসির ছলে এক্সাম্পল দিয়েছিলাম যে আনইথিক্যাল বা নন ইথিক্যাল ইসে দিয়া কি বলে কিসের এক্সাম্পল দিয়েছিলাম বলেন তো কাইন্ডলি? ধূমপানের বলছিলাম না যে ইসলামে গেলাম, হ্যাঁ বন্ধ করিয়েন না। আবার তাকে গোল্ড লিফ না কি বলে যে দামি, যে সবচেয়ে দামি, হ্যাঁ কোহর্ট কেস কন্ট্রোল, এবং আপনার কি বলে এই আরসিটি না এক্সপেরিমেন্টাল আমরা বলছি যে এই কয়টা আপনাকে দিলাম, এইটা আপনি খাবেন, আর যে না দিলাম যে ভাই আপনাকে দেইনি আপনি খাবেন না, বোঝানোর জন্য যাতে এটা কি মেমোরিতে ওই ক্লাসিক্যাল এক্সাম্পলগুলোর সাথে এগুলো মনে থাকে বেশি আর কি। হ্যাঁ দেখেন আমাদের জোকস বেশি মনে থাকে, কিন্তু পড়া ছোটো অবস্থার কথা মনে করে দেখেন, ক্লাসের টিচার যখন ইংলিশ, হ্যাঁ জোকস বেশি মনে থাকে কিন্তু পড়ার মনে থাকে না, এই জন্য এগুলোর অবতারণা করা, আর কিছু না আর কি। তাহলে ডিফারেন্স অফ আউটকাম, অ্যাসোসিয়েশন অ্যান্ড কজেশন, অল আর দি হায়ারার্কি অফ রিলেশনশিপ বিটুইন এক্সপোজার অ্যান্ড আউটকাম। আসলে কিছুই না, এই সবগুলি কিন্তু একটা জিনিস দেখার জন্য, এক্সপোজার এবং আউটকামের মধ্যে কি সম্পর্ক দেখার জন্য, এবং সেই সম্পর্ক দেখার হায়ারার্কি, ধাপ, এই কয়টা আছে ধাপ। টাইপস অফ ইন্টারভেনশন অ্যান্ড রিসার্চ ডিজাইন। কেমন? ইন্টারভেনশন দেখেন, ন্যাচারাল ইন্টারভেনশনকে বলা হয় কি? এক্সপোজার। আর ইনডিউসড ইন্টারভেনশন যেটা রিসার্চার দেয় সেটাকে বলা হয় ম্যানিপুলেশন। এই আমরা আস্তে আস্তে আগাইতেছি। কেমন? যে যদি প্রকৃতিই যদি ইন্টারভেনশন দিয়ে দেয় সেটাকে বলা হয় এক্সপোজার, আর আপনি রিসার্চার আপনি যদি ইন্টারভেনশন দেন সেটাকে বলা হয় ম্যানিপুলেশন। সেটাকে ম্যানিপুলেট করছেন আপনি। এখানে শুধু অ্যানালাইটিক না, ডেসক্রিপটিভও তো একই না, ডেসক্রিপটিভ ইন্টারভেনশন ডেসক্রিপশন অ্যানালাইটিক অবলিক ডেসক্রিপটিভ হবে না। আমরা যেহেতু ডেসক্রিপটিভের ক্ষেত্রে এক্সপোজার কোনো কম্পারিজনে আসি না, এই জন্য আর এটাকে লিখতে পারেন ডেসক্রিপটিভ। হ্যাঁ ইন্টারভেনশন, কিন্তু আমরা সেটা তার করি না, আমরা প্রুফ বা টেস্ট করার প্রয়োজনীয়তা আমাদের থাকে না। আমরা শুধু কি দেখি? ডেসক্রিপটিভ আমরা কী দেখি? শুধুমাত্র প্রিভিলেন্স দেখি। আপনি লিখতে পারেন ব্র্যাকেটে যে এক্সপোজার ইন ডেসক্রিপটিভ স্টাডি দেয়ার ইজ অলসো কি ন্যাচারাল এক্সপোজার, আমরা সেটি তো দেখি, সেটি প্রিভিলেন্সটা আমরা দেখি। তাহলে ন্যাচারাল ইন্টারভেনশনকে বলা হয় এক্সপোজার, আর ইনডিউসড ইন্টারভেনশন বা রিসার্চার যেটা দেয় সেটাকে বলে ম্যানিপুলেশন। এখান থেকে আসবে ন্যাচারাল এক্সপোজার হলে সেখানে অ্যানালিটিক্যাল স্টাডি আসবে, যে মডেলগুলো আছে। কি মডেল আছে ন্যাচারাল এক্সপোজার টেস্ট করার জন্য? কি ডিজাইন আছে বলেন কাইন্ডলি? ন্যাচারাল এক্সপোজার টেস্ট করার জন্য কি ডিজাইন আছে? আর আরেকটা বাদ দিয়েছেন। হ্যাঁ এর আগেরটাই আরেকটু কম শক্তি সম্পন্ন, কম ক্ষমতা সম্পন্ন, অ্যানালিটিক্যাল ক্রস সেকশন। এই তো আমার মনে হয় আমি সাকসেস হতে যাচ্ছি আর কি, কারণ আমার হাউস আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো অ্যানালিটিক্যাল স্টাডি, এক্সপেরিমেন্টাল স্টাডি, কোহর্ট অ্যান্ড কেস কন্ট্রোল এবং আরসিটি কোয়াসি এক্সপেরিমেন্টাল দেখাইছে এখানে। আচ্ছা, মেথড অফ এনরোলমেন্ট। হ্যাঁ
মৌলিক কথা, কেস কন্ট্রোল স্টাডিতে কী করা হয়? পার্টিসিপেন্ট আর এনরোলড অন দি বেসিস অফ ডিজিজ, কার ডিজিজ আছে কার ডিজিজ নাই, এইটার ক্ষেত্রে আলাদা করা হয়। কোহর্টের ক্ষেত্রে হলো কার এক্সপোজার আছে কার এক্সপোজার নাই। আর আরসিটির ক্ষেত্রে বা এক্সপেরিমেন্টালের ক্ষেত্রে কী দেখা হয়? পার্টিসিপেন্টস আর র্যান্ডমলি এনরোল করা হয় অন দি বেসিস অফ নট বিং এক্সপোজড অ্যান্ড নট হ্যাভিং ডিজিজ, তার এক্সপোজডও নাই এবং ডিজিজও নাই। তারপরে এক গ্রুপকে কী করা হয়? ইন্টারভেনশন দেওয়া হয়, আর এক গ্রুপকে ইন্টারভেনশন দেওয়া হয় না। এটা বলছে মেথড অফ এনরোলমেন্ট, 3টা স্টাডিতে 3 ধরনের এনরোলমেন্ট সেটা বলা হয়েছে আর কি। এখন র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল কাকে বলে দেখেন, এটা নিউলি বা ডেভেলপড সায়েন্স, স্টিল ইট ইজ ডেভেলপিং, এই রিসার্চ মেথোডোলজি যেটা, এবং এর মধ্যে বিশেষ করে কোয়ালিটেটিভ পার্ট যেটা, সেটা তো আরও ভয়াবহ অবস্থা, সেটা ডেভেলপ হইতে আছে, ডেভেলপ হওয়া শুরুই হয়েছে মাত্র সেদিন। এই ডেফিনিশনই আসছে মাত্র 2001-এ, কিন্তু এর আগে আরসিটি ছিল, কিন্তু সেটাকে একদম কনক্রিট এবং ওয়েল অ্যাকসেপ্টেড ডেফিনিশনটা হলো মিস্টার লাস্ট সম্ভবত মাইকেল লাস্ট, তিনি দিয়েছেন হলো 2001-এ। অ্যান্ড এপিডেমিওলজিক্যাল এই সেশনে ডেফিনিশন ডিসকাস করার সেশন না, তবু জাস্ট একটু রিড আউট। অ্যান এপিডেমিওলজিক্যাল এক্সপেরিমেন্ট in which subjects in a population are randomly allocated into groups usually called study group and control group. একটা হলো study group, একটা হলো control group, to receive and not receive an experimental preventive or therapeutic procedure, maneuver or intervention। অর্থাৎ এক গ্রুপকে দেওয়া হবে আর এক গ্রুপকে দেওয়া হবে না। এটা হলো জাস্ট ডেফিনিশন জন এম লাস্টের, মাইকেল লাস্টের যে ডেফিনিশন 2001-এ তিনি দিয়েছেন এবং WHO থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। সেটা এই শব্দের মধ্যে কি কি আছে? কন্ট্রোল ট্রায়াল, হ্যাঁ, কন্ট্রোল গ্রুপ থাকে। র্যান্ডমাইজেশন কন্ট্রোল গ্রুপ থাকার জন্য শুধু কন্ট্রোল না, আসতেছি আমরা আলোচনার মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। যে কেস কন্ট্রোলে হলো যে কন্ট্রোল থাকার জন্য কেস কন্ট্রোল, কিন্তু এখানে শুধু কন্ট্রোল গ্রুপ থাকার জন্য না, কারণ টোটাল স্টাডি ইজ প্ল্যান্ড অ্যান্ড কন্ট্রোলড বাই ইউ। কারণ আপনি ইন্টারভেনশন দিবেন, আপনি কি ডোজ দিবেন, আপনি কতজনকে দিবেন, কতদিন পর্যন্ত করবেন, টোটাল কন্ট্রোলটা কিন্তু কি আপনার হাতে। এই যে ম্যানিপুলেশনে কন্ট্রোল অফ ম্যানিপুলেশন, কন্ট্রোল অফ ম্যানিপুলেশন, এই জন্য এটা কিন্তু কন্ট্রোল না, কি আরসিটিতে কি হয়? র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। তো এটা হলো এই যে র্যান্ডমাইজড কন্ট্রোল আপনি করেন, এই জন্য কন্ট্রোল আর কি। এখানে কন্ট্রোল গ্রুপ থাকা ম্যান্ডেটরি, আরসিটিতে ম্যান্ডেটরি, কিন্তু আপনার ইয়েতে কি বলে এটা যদি কোয়াসি হয় তাহলে কি নট ম্যান্ডেটরি ইন কোয়াসি। কেমন? আমরা আসতেছি। A RCT is a planned experiment designed to assess the efficacy of an intervention in human beings by comparing the intervention group with the control group. এই ইন্টারভেনশন গ্রুপের সাথে কন্ট্রোল গ্রুপের কম্পেয়ার করা হয়। The allocation মানে সিলেকশন to intervention or control group is determined purely by chance, randomization। এটাকে বলে randomization। আমরা আসতেছি, এটা সেদিন আলোচনা করছিলাম, আপনারা দেখছিলেন। কেমন? কার্ডিনাল ফিচার্স অফ আরসিটি, এই 3টা হচ্ছে কার্ডিনাল ফিচার্স। আপনারা যেমন ক্লিনিক্যাল সেট আপে আপনাদের ডিজিজ বিভিন্ন ডায়াগনোসিসের কার্ডিনাল ফিচার থাকে না, তো এটার আরসিটির কার্ডিনাল ফিচার্স হচ্ছে 3টা। র্যান্ডমাইজেশন থাকতে হবে, কন্ট্রোল গ্রুপ থাকতে হবে, ম্যানিপুলেশন অফ ইন্টারভেনশন থাকতে হবে। আপনি যে ম্যানিপুলেশনের কয়েকটা নাম আছে, ইন্টারভেনশন, তারপরে কোথায় যে ইন্টারভেনশন, টেস্ট, এক্সপেরিমেন্ট, এই বিভিন্ন নাম আছে। ইন্টারভেনশন আসতেছি ম্যাডাম, আসতেছি। এই থার্স্ট অফ নলেজ খুব ভালো লাগছে আমার, খুব ভালো লাগছে, আসতেছি। র্যান্ডমাইজেশন, কন্ট্রোল গ্রুপ, ম্যানিপুলেশন অফ ইন্টারভেনশন, এই 3টা হচ্ছে কার্ডিনাল সাইন। এই 3টার যে কোনো একটা যদি অ্যাবসেন্ট থাকে কি হবে? কি কোয়াসি হবে। কোয়াসি মানে লাইক টু বি, রিজেম্বলিং অথবা পার্শিয়াল, বিভিন্ন অর্থ আর কি, যে কাছাকাছি, আরসিটির কাছাকাছি। এই জন্য দেখছেন ওই যে আমরা হায়ারার্কি মডেল দেখাইছি, সেখানে আরসিটির হায়ারার্কি কি, আর এই কোয়াসির হায়ারার্কি আরসিটি থেকে কি কম না বেশি? কম। না, কই র্যান্ডম স্যাম্পলিং বলা হয়েছে? আপনি পড়েন ভালো করে। র্যান্ডমাইজেশন
নট র্যান্ডম স্যাম্পলিং, র্যান্ডম। সেদিন ধরে পার্থক্য বুঝছিলেন যে হ্যাঁ আসতেছি, ওইটা দেখবেন একদম জলবদ্ধ তরঙ্গ হয়ে যাবে ইনশাল্লাহ। কেমন? স্যাম্পল শুড অলসো বি সিলেক্টেড বাই র্যান্ডম স্যাম্পলিং বাট ইট ইজ নট ট্রিটেড অ্যাজ কার্ডিনাল ফিচার। একদম পিন পয়েন্টে স্যার আমাদের প্রফেসর মকবুল স্যার হাত দিয়েছেন, একদম পিন পয়েন্টে। হ্যাঁ, যে এখানে উপরে লেখা আছে র্যান্ডমাইজেশন, কিন্তু নিচে আবার বলা হয়েছে যে স্যাম্পল র্যান্ডমলি নিতে হবে, কিন্তু এটা কি না কার্ডিনাল ফিচার না। তাইলে এখানে কিছু ব্যাপার আছে, কিছু ক্লু আছে, এবং সেই ক্লুর জায়গায় উনি পয়েন্ট আউট করছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পয়েন্টিং, নট অনলি পয়েন্টিং, পিন পয়েন্টিং না। আচ্ছা, আরসিটির যে স্টেপগুলো আমরা দেখি। নাম্বার 1 হলো সিলেক্টিং টার্গেট পপুলেশন, যে প্রথমে একটা পপুলেশনকে আপনি টার্গেট পপুলেশন নেবেন। এটা বোধহয় থার্ড স্যাম্পল স্লাইডটা আগে দেখিলে বোধহয় ভালো হবে। আচ্ছা, সিলেক্টিং টার্গেট পপুলেশন, সিলেক্ট স্যাম্পল টু ফুলফিল প্রিডিটারমাইন্ড স্যাম্পল সাইজ বাই অ্যাপ্লাইং র্যান্ডম স্যাম্পলিং টেকনিক may not be needed in some RCT if the size of population, read out করি এই এটা স্লাইডটা শুধু এক্সাম্পল। র্যান্ডমাইজেশন, র্যান্ডম অ্যালোকেশন অফ ইন্টারভেনশন টু এক্সপেরিমেন্টাল গ্রুপ অ্যান্ড কন্ট্রোল গ্রুপ। ম্যানিপুলেশন, ইন্টারভেনশন, ট্রিটমেন্ট অথবা টেস্ট, তারপরে এক্সপেরিমেন্ট, এটা একসাথে হয়ে গেছে, এটা আলাদা হবে। পাঁচটার নাম ম্যানিপুলেশন, ইন্টারভেনশন, ট্রিটমেন্ট, টেস্ট, এক্সপেরিমেন্ট। ম্যানিপুলেশনের আরও 4টা নাম আছে, ওইটা ব্র্যাকেটের ভিতরে দিয়ে ওই কটা ব্র্যাকেটের ভিতরে রাখলে বেশি সুন্দর হইতো। ফলো আপ অফ বোথ দি ইন্টারভেনশন অ্যান্ড কন্ট্রোল গ্রুপ, এটাকে ফলো আপ করতে হবে। অ্যানালাইসিস অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ আউটকাম, অ্যানালাইসিস যেটা প্রযোজ্য হয় সেটা করতে হবে। ইন্টারপ্রিটেশন অ্যান্ড রিপোর্টিং, কয়টা স্টেপ হলো? রিপোর্টিংয়ে যদি আলাদা করি, এটা অনেকে আবার আলাদা করে তাহলে 8টা, এই 7টা বা 8টা স্টেপ হলো আরসিটির। কেমন? তাহলে আমরা এই স্লাইডটা ডিসক্রাইব না করে এখানে শুধু রিড আউট করলাম, আমরা পরে পার্টিকুলারলি যে এই ফ্লো চার্টে যে আমরা দেখতেছি। রেফারেন্স, আমরা আগে পপুলেশনের স্লাইডটা আপনাদের খেয়াল আছে কি না, যে রেফারেন্স পপুলেশন, টার্গেট পপুলেশন আছে না? হ্যাঁ, তা আমরা আপনার রেফারেন্স পপুলেশনটা বাদই দেন, টার্গেট পপুলেশন আসেন। টার্গেট পপুলেশন যেই মনে করেন আপনার যদি একটা কমিউনিটিতে যাদের উপরে আমি স্টাডিটা করব, তারা নিজে ক্রাইটেরিয়া ফুলফিল করবে, তারা হচ্ছে আমার টার্গেট পপুলেশন। ইন্ডিভিজুয়াল আর ইনভাইটেড টু বি সাবজেক্ট ইন দি ট্রায়াল। তাদেরকে এই ট্রায়ালে আসার জন্য আসতে তারা রাজি কিনা, এই জন্য তাদেরকে ইনভাইট করতে হবে, যে আপনারা কি আমরা আপনাদের এলাকায় এই বিষয়ের উপরে, আয়োডিনের উপরে অথবা হিমোগ্লোবিন দেখার জন্য আয়রন ট্যাবলেট দিব। সহজেই আমরা এক্সাম্পল দিই, কারণ এক্সাম্পল দেওয়ার সময় তো সোজাটাই দিতে হয়। আমরা এটা করব, আপনারা এই টেস্টে একজন অংশগ্রহণকারী হতে আগ্রহী আছেন কিনা। তারপর যদি আগ্রহী হয়, তাহলে তার কাছ থেকে কী নিতে হবে? রিটেন কনসেন্ট নিতে হবে, সেটাকে বলে ইনফর্মড কনসেন্ট। অ্যাকসেপ্টেন্স অফ ইনভাইটেশন বাই দি সাবজেক্ট, এবং সেটা তার দ্বারা অ্যাকসেপ্ট হলো কিনা। এলিজিবিলিটি অ্যাসেসমেন্ট অফ দি সাবজেক্ট, তার এলিজিবিলিটি আছে কিনা, বয়স বা যেগুলো সেই ক্রাইটেরিয়াগুলো কী ক্রাইটেরিয়া বলে? ইনক্লুশন অ্যান্ড এক্সক্লুশন ক্রাইটেরিয়া। কেমন? হ্যাভিং ইনফর্মড কনসেন্ট, এটা হয়ে গেলে এরপর ইনফর্মড কনসেন্ট নেবেন। এরপর হলো সিলেক্ট স্যাম্পল বাই র্যান্ডম স্যাম্পলিং আপ টু রিকোয়ার্ড স্যাম্পল সাইজ। সিলেক্ট স্যাম্পল বাই র্যান্ডম স্যাম্পলিং আপ টু রিকোয়ার্ড স্যাম্পল সাইজ অ্যান্ড এরপর হয়েছে র্যান্ডম অ্যালোকেশন। এই স্লাইডের এখানে এসে আমরা পরের স্লাইডে না গেলে একটু বুঝতে সমস্যা হবে, যেটা আমাদের প্রফেসর মকবুল সাহেব প্রশ্ন করছিলেন একটু আগে। এই যে, তাহলে আমরা বলছিলাম যদি আপনার টার্গেট পপুলেশন সংখ্যা যদি বেশি হয়, তাহলে আপনি ইনিশিয়ালি কী করবেন? একটা পুল অফ পপুলেশন আপনি নেবেন। এই পুল অফ পপুলেশন নেওয়ার জন্য যে পদ্ধতি, এটাকে বলা হয় কি? র্যান্ডম স্যাম্পলিং। আপনি যদি টার্গেট করেন 100 জনের উপর আপনি স্টাডি করবেন, 50 জনকে ইন্টারভেনশন দিবেন আর 50 জনকে ইন্টারভেনশন দিবেন না, ওটা পরে আসতেছি।
না ওইটা থ্যাংক ইউ সো মাচ, ওইটা পরে আসতেছি। আপনি যদি চিন্তা করেন, প্ল্যান করেন যে 100 জনের উপরে আপনি স্টাডিটা করবেন, তাহলে পপুলেশনের যদি সংখ্যা বেশি হয় তাহলে আপনি একটা পুল অফ পপুলেশন করবেন। এই পুল অফ স্যাম্পল করার জন্য আপনি 500 জনকে নেবেন। এই 500 জনকে কী পদ্ধতি নেবেন? 5000 জন আছে, এই টার্গেট পপুলেশন আছে 5000 জন। এই 5000 জনের মধ্যে থেকে আপনি 100 জনকে নেবেন। কিভাবে নেবেন? র্যান্ডমলি নেবেন। এই যে পপুলেশন 5000 আর নিচ্ছেন আপনি মাত্র কত? 100। কী পদ্ধতি নিচ্ছেন? র্যান্ডম। এই 100 জনের মধ্যে আপনি তাদেরকে আর জিজ্ঞেস করবেন না আপনি কি স্যাম্পল হইতে চান, নাকি আপনি কি কন্ট্রোল হইতে চান, নাকি কেস হইতে চান, এটা কিন্তু আপনি জিজ্ঞেস করবেন না। আপনি কি প্লাসিবো খাবেন নাকি আপনি খাবেন কি বলে ট্যাবলেটই খাবেন, ট্যাবলেটই সত্যি ট্যাবলেট খাবেন, আমরা সেই গ্রুপে রাখবো, এটা জিজ্ঞেস করবেন না। আপনি র্যান্ডমলি কী করবেন? একজনকে এই পাশে, একজন এই পাশে, স্লিপে করেন, যে র্যান্ডম নাম্বার দিয়ে করেন, যে কোনোভাবে। এই যে র্যান্ডমলি দুইভাবে ভাগ করলেন, কজন করে? 50-50। এইটাও কিন্তু করলেন কি পদ্ধতি? র্যান্ডম পদ্ধতি। সায়েন্টিস্টরা এই র্যান্ডমটাকে বলছে র্যান্ডমাইজেশন। আমরা সেদিন বলছিলাম। আর র্যান্ডমাইজেশন এবং র্যান্ডম স্যাম্পলিংয়ের এখানে ডিফারেন্ট, একই কাজ কিন্তু একই, নাম দুইটা। এটা দুইটা কারণ আমরা ওই দিন উল্লেখ করছিলাম। সম্ভবত এক ক্লাসের পরে আর এক ক্লাসে আর কিছু ডিসকাস হওয়ার কারণে আপনাদের ভুলে যাওয়াটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক না, কারণ আপনারা তো স্টুডেন্ট না, ইউ আর দি লার্নার পার্টিসিপেন্ট। তো এই জন্য প্রথমটা অনেক আরসিটিতে ফার্স্ট স্টেপ টু ক্রিয়েট পুল অফ স্যাম্পল, এটা নাও লাগতে পারে। তাহলে এটাকে যদি আমি একটা স্পেসিফিক বা স্পেশাল নাম দিয়ে রাখি, তাহলে এটা তো আমার কাজ অনেক সময় পাবো না, একে খুঁজে পাবো না। এই জন্য এটা হলো র্যান্ডম স্যাম্পলিং। ইউজুয়াল যে র্যান্ডম স্যাম্পলিং করা হয় সেই র্যান্ডম স্যাম্পলিং। আর একটা হলো এর মাধ্যমে যাদেরকে নেওয়া হয় তাদের একটা গ্রুপকে দেওয়া হয় না, কি বলে, ট্রিটমেন্ট দেওয়া হয় না। তাহলে যেই র্যান্ডমের মাধ্যমে, যেই র্যান্ডমটা কম্পালসারি লাগবেই, এই র্যান্ডমটা কি, এই যে 100 থেকে 50 ভাগ করা, এটা কি কম্পালসারি? কার্ডিনাল একটা পয়েন্ট কম্পালসারি। আর একটা পয়েন্ট হলো এখানে কি আছে, একটা নিউ ড্রাগ, একটা ওল্ড ড্রাগ, অথবা একটাকে আমি ইন্টারভেনশন দিলাম আর একটাকে ইন্টারভেনশন দিলাম না। এখানে রিমাইন্ডেড, যদি ওল্ড ড্রাগ নিউ ড্রাগ এরকম হয়, তখন আবার আপনারা করবেন না, স্টুডেন্টরা প্রশ্ন করে, স্যার তাহলে ইন্টারভেনশনটা কোথায়? এই ধরনের ক্ষেত্রে ওল্ড ট্রিটমেন্ট বা ওল্ড মডেল বা ওল্ড এক্সামিনেশন, ওল্ড প্রসিডিউর, এটা তো আমার এস্টাবলিশ, এটা তো আছে। এইটার সাথে আমি কম্পেয়ার করতেছি কাকে? নিউকে। এই নিউটাকে তখন কি ধরা হয়? এইটাকে হিসেবে, ইন্টারভেনশন হিসেবে ট্রিট করা। দিস ইজ দ্য ইন্টারভেনশন। হ্যাঁ, এখানে প্লাসিবো নাই, এটাকে ইন্টারভেনশন। তবে এই ধরনের স্টাডিগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আরসিটি থেকে কি ফিট করে বেশি? কোয়াসি ফিট করে বেশি। আরসিটিও হয় ফিট করে, কিন্তু কোয়াসি বেশি ফিট করে। তাহলে এই প্রথম অংশটা হলো স্যাম্পলিং ওই যে প্রশ্নটা আমাদের প্রফেসর মকবুল সাহেব করছিলেন ইনিশিয়ালি, আমি বলছিলাম যে আসতেছি এটা হয়ে যাবে, ইনশাল্লাহ পাবেন। তাহলে প্রথম যে র্যান্ডম, সেটা হলো কি? র্যান্ডম স্যাম্পলিং। আর পরে র্যান্ডমটা হলো র্যান্ডমাইজেশন। হ্যাঁ, তো এখন আমরা দেখি, এই যে এখান থেকে বোধহয় প্রশ্নটা আসছিল, এই যে এখান থেকে কোশ্চেনটা আসছিল, এখানে এই যে নিচে লেখা আছে, স্যাম্পল শুড also be selected by random sampling but it is not treated as cardinal feature। ওইটা কার্ডিনাল ফিচার না, উপরের যে র্যান্ডম স্যাম্পলিং নেওয়া হয়, ইট ইজ নট দি কার্ডিনাল ফিচার। এরপরে আমরা এখানে এসে বোধহয় থামছিলাম যে র্যান্ডম অ্যালোকেশন অফ ইন্টারভেনশন, মানে র্যান্ডমাইজেশন করে ফেললাম। র্যান্ডমাইজেশন করার পরে কি করলাম? এক গ্রুপকে, আপনি একটু কথা বলিয়ে, নাহলে মনে হবে আমি কাদের সাথে কথা বলছি। ইন্টারভেনশন দিলাম, আর একটা কন্ট্রোল গ্রুপ। তাহলে ইন্টারভেনশন গ্রুপ অ্যান্ড কন্ট্রোল গ্রুপ। এরপরে একই কাজ, ইন্টারভেনশন গ্রুপকে লস টু ফলো আপ, মানে যে কজন বাদ গেল তাদেরকে বাদ দিয়ে বাকিটা কন্টিনিউ করব। আবার লস টু ফলো আপ, যে কজন বাদ যাবে বাকিকে কন্টিনিউ করব। এই কন্টিনিউ করার পরে একটা গ্রুপকে পাবো কি? নেগেটিভ, স্বাভাবিকভাবে আউটকাম আসে নাই। আর একটা গ্রুপ পাবো আউটকাম আসছে। আবার এই পাশেও পাবো একটা গ্রুপ আউটকাম আসে নাই, এটা নেগেটিভ, আর একটা গ্রুপ পাবো আউটকাম পজিটিভ। এরপরে সব মিলে কি করব? অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস, তারপরে ইন্টারপ্রিটেশন, তারপরে রিপোর্ট রাইটিং। আন্ডারস্ট্যান্ড? দিস ইজ দি ফ্লো চার্ট অফ এক্সপেরিমেন্টাল রিসার্চ ভার্সিটি। দিস ইজ দি ফ্লো চার্ট। হ্যাঁ, এটি করি। আপনারা এটি করেন। এটা কি শুধু আপনারা যে কাজটা করেন সেটাকে মেথডোলজি সাজানো হয়েছে, আর কিছু করা হয়নি।
আপনাদেরই কাজ, আপনাদেরই প্রোডাক্ট, আপনাদেরই সব কিছু, শুধু ম্যাথোডিক্যালি একটু সাজানো হয়েছে, আর কিছু না। কেমন সাজানো হয়েছে? আচ্ছা 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 আচ্ছা। আসলে হয় কি, এই যে রিসার্চগুলো ইনস্টিটিউশনে হয়, প্রিন্সিপাল মহোদয়কে আমি বলবো, আপনারা সবাই বলতে পারেন, এগুলো ইন্টার ডিপার্টমেন্টাল অথবা একটা সেন্ট্রাল গ্রুপ এভাবে করলে হয় কি, টিম ডেভেলপমেন্টের জন্য সুবিধা হয়। শুধু আমার ডিপার্টমেন্ট, আপনার ডিপার্টমেন্ট, এভাবে ইন্ডিভিজুয়ালি না করে, মানে সেন্ট্রাল থেকে কোথাও কোনো মেডিকেল কলেজে আছে, আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন দি নেম। আচ্ছা, তাহলে ডিসিশন ক্রাইটেরিয়া ফর চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন। এখন আমরা কোন ডিজাইনটা ফলো করব? তিনটা এক্সপেরিমেন্টাল, অ্যাকচুয়ালি টেস্ট করা হয় তো তিন ধরনের রিসার্চে। অ্যানালিটিক্যাল রিসার্চে টেস্ট করা হয়, কোয়াসিতে টেস্ট করা হয়, আর আরসিটিতে টেস্ট করা হয়। তো এটা কোনটা কখন করব বা কখন করা হয়, যদি উপর থেকে শুরু ধরা হয়, তাহলে ওয়াজ র্যান্ডম অ্যাসাইনমেন্ট অফ ইন্টারভেনশন, যে র্যান্ডম ইন্টারভেনশন কি করা হয়েছে কিনা, র্যান্ডম অ্যাসাইনমেন্ট করা হয়েছে কিনা, র্যান্ডমাইজেশন ছিল কিনা। যদি র্যান্ডমাইজেশন থাকে তাহলে কি আরসিটি, আর র্যান্ডমাইজেশন না থাকলে ইন্টারভেনশনাল ওয়াজ ইনডিউসড অর ন্যাচারাল। এটা ন্যাচারাল হতে পারে, হতে পারে। যদি ন্যাচারাল ইন্টারভেনশন যদি ইনডিউসড হয় তাহলে কি হবে? কোয়াসি। কেন কোয়াসি হইল বলেন তো? যে বলতে পারবেন এটা ক্লাস দিব। এটা কোয়াসি হলো কেন? এখানে কোয়াসি হলো কেন? কারণ না সেই কারণে না, কারণ শুরুর থেকে ফার্স্ট স্টেপে কি ছিল না, এটা তো থার্ড স্টেপ, এটা তো সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপে কি ছিল না? র্যান্ডমাইজেশন ছিল না। আমাদের সামাদ স্যার বলছেন, কিন্তু আস্তে আস্তে বলছেন, এই জন্য ক্লাব কম আছে। সামাদ স্যার আজকে এটা জোরালোভাবে বলেন নাই, এই জন্য ক্লাব দেয়নি আর কি। তাহলে ইনি শুরুতেই কি ছিল না? র্যান্ডমাইজেশন ছিল না। এই জন্য আমরা এটাকে আরসিটি হবে না, কি হবে এখানে? কোয়াসি। আর যেটা ন্যাচারাল এক্সপোজার সেটা হবে কোহর্ট, কেস কন্ট্রোল বা এগুলো হবে। কেমন? অন্যদিকে চলে গেল, একসাথে দেখানো হয়েছে। এই জন্য যে এইটাও তো একটা কি বলে, ইন্টারভেনশন, ন্যাচারাল ইন্টারভেনশন। আমরা বলছি ন্যাচারাল ইন্টারভেনশনকে বলা হয় এক্সপোজার, আর রিসার্চার ইন্টারভেনশনকে বলা হয় কি? ম্যানিপুলেশন। যে র্যান্ডমাইজেশন না থাকলে কসি, কিন্তু ওখানে যদি আবার কন্ট্রোল গ্রুপ না থাকে এটার মধ্যে কসি। যেমন আপনি বললেন আমাদের সাধারণত দুইটা থাকে না, এরকম হয় না। একটা হয়তো আপনার আরসি থাকলো না, কন্ট্রোল গ্রুপ থাকলো না, অথবা আপনার থাকলো না, কি বলে, যে ক্লিনিক্যাল ট্রায়াল মোস্টলি কসি কন্ট্রোল গ্রুপ থাকে না। তাহলে এটার নাম কি? কসি এক্সপেরিমেন্ট। কসি এক্সপেরিমেন্টাল। তিনটার মধ্যে, আমরা তিনটা কার্ডিনাল সাইনের মধ্যে কোনো একটা যদি না থাকে, সেটা কি হবে? কসি এক্সপেরিমেন্টাল হবে। কেমন? কসি এক্সপেরিমেন্টাল হবে। থ্যাংক ইউ সো মাচ। আসতেছি আমরা ম্যাডাম। আজকে কিন্তু খুব বেশি মানে শেষের দিকে আমরা আসছি, তো এই জন্য আমাদের নলেজের ফাউন্ডেশনটা অনেক বেশি আলহামদুলিল্লাহ মজবুত হয়েছে। এই জন্য আজকে খুব অ্যাডভান্স আসতেছে, কি বলে, কোশ্চেন আসতেছে, যেটা পরের স্লাইডে আসবে, যেটা পরের স্লাইডে আসবে, আগে চলে আসতেছে। তার মানে কি, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, ফাউন্ডেশনটা ভালো আগের থেকেই ভালো। আর এই 2 মাসে আমাদের হয়তো আলহামদুলিল্লাহ আরেকটু স্ট্রেংথেন হয়েছে। এইটাই যে হয়েছে তা না, আগের থেকেই ভালো, এই 2 মাসে তো আরেকটু স্ট্রেংথেন হয়েছে সামান্য। চুজেন রিসার্চ হলো কি বলে, স্কেমেটিক ডায়াগ্রাম অফ দি স্টেপস অফ আরসিটি। আমরা আরসিটির এখন স্টেপগুলোকে একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। এই যে নিউ ড্রাগ ভার্সাস ওল্ড ড্রাগ, এটার উপরে আমরা একটা চুজেন রিসার্চটা করবো। কিসের উপরে? নিউ ড্রাগ ভার্সাস ওল্ড ড্রাগ। তাহলে হাইপোথিসিস কি হবে? আমার দিকে তাকায় বলেন, হাইপোথিসিস কি হবে? আমরা কি হাইপোথিসিস প্রুভ করতে চাচ্ছি এখানে? আমরা তো সাধারণত নিউ ড্রাগটা আমাকে লিখবো যে নিউ ড্রাগ ইজ নট বেটার, সেটা হলো নাল হবে। কিন্তু আমি প্রমাণ করতে চাচ্ছি কি? ভালো। নিউ ড্রাগ ভালো না, এটা প্রমাণ করা তো আমার উদ্দেশ্য না, তার তো নিউ ড্রাগ আনা দরকার নেই। নিউ ড্রাগ তো আমি এই জন্যই আনছি, বা নিউ প্রসিডিউর অফ ট্রিটমেন্ট এই জন্যই আনছি, যেহেতু উই এক্সপেক্ট এবং ইট হ্যাজ বিন প্রুভড প্রিভিয়াসলি বাই আওয়ার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স দ্যাট ইট ইজ বেটার দেন দি কনভেনশনাল মেথড। এই জন্যই তো আমরা এটা নিয়ে আসছি, না তো এটা নিয়ে আসতাম না। এই জন্য আমার অ্যাম্বিশন, আমার ডিজায়ার টু মানে কি কোনটা প্রমাণ করা? নিউ ড্রাগটা বেটার আছে, এবং এটা ওটার থেকে বেটার। কিন্তু যদি অন্যভাবে বলতাম যে ওল্ড ড্রাগ ইজ নট বেটার দ্যান নিউ ড্রাগ, ওটা লিখলে কি ভুল?
লেখা যায়। কথাটা নো কথাটা লেখার জন্য এটা অসুবিধা নেই, লিখতে পারেন। আমি যতটুকু জানি সমস্যা নাই। আপনার নাবোধক সেন্সটা আসলেই হলো। হ্যাঁ, সেটা তো হাবোধক আসছে, কিন্তু এটা নাবোধক করতে গেলে ঘোড়ায় বলতে হ্যাঁ, যে নিউ ড্রাগ ইজ নট বেটার দেন, না ওল্ড ড্রাগ ইজ নট বেটার দেন নিউ ড্রাগ। ওল্ড ড্রাগ ইজ নট বেটার দেন নিউ ড্রাগ মানে তো তাহলে আপনার ইয়ে হয়ে গেল, কি বলে না, নিউ, এটা তো নাল হলো না, এটা তো অ্যাসার্টিভ, পজিটিভ হয়ে গেল। ওল্ড ড্রাগ ইজ, নো কথা তো আছে, ওল্ড ড্রাগ ইজ নট বেটার দেন। আচ্ছা ঠিক আছে। এই নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড, নাল, এটা বলবো তো নাল টু, হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, নাল টু টেস্ট হইছো আন ইস্যু অফ ইন্টারেস্ট। এটাকে বলে কি ইস্যু অফ ইন্টারেস্ট। ইস্যু অফ ইন্টারেস্ট কি ওল্ড ড্রাগ না নিউ ড্রাগ? নিউ ড্রাগ। তাহলে আমরা আমাদের সমস্ত চিন্তা ভাবনাটিকে আবর্তিত হবে কাকে কেন্দ্র করে? ইস্যু অফ ইন্টারেস্টকে কেন্দ্র করে। ওল্ড ড্রাগ ইজ নট আওয়ার ইস্যু অফ ইন্টারেস্ট, আন্ডারস্ট্যান্ড? তো এখন এটা হলো একটা নাম্বার ওয়ান ইস্যু। এখন যদি আমি বলি ওল্ড ড্রাগ ইজ নট কি, ইজ নট বেটার বেটার দেন নিউ ড্রাগ, কিন্তু এটা কি, এটার মিনিংটা কি দাঁড়ায়? এটার মিনিংটা তো এইটা দাঁড়ায়, নিউ ড্রাগ ইজ বেটার দেন ওল্ড ড্রাগ, ঠিক আছে কি না? তাহলে কি হলো? এটা তো H0 হলো না, H হলো, এটা নাল হাইপোথিসিস হলো আমার ইস্যু অফ ইন্টারেস্টকে কেন্দ্র করে। নিউ ড্রাগ হচ্ছে আমার কি, টু প্রুভ দ্য নিউ ড্রাগ যা বেটার। আমার ইস্যু অফ ইন্টারেস্ট এবং আমার ডিজায়ার কি ওল্ড ড্রাগকে বেটার প্রমাণ করে কি আমার ডিজায়ার। তাহলে আমি ওল্ড ড্রাগকে কেন্দ্র করে কেন নাল হাইপোথিসিস লিখবো? আমার হাইপোথিসিসে লিখবো আমার যেটা আমার ইস্যু অফ ইন্টারেস্ট এবং যেটাকে আমি প্রমাণ করতে চাই। আমি প্রমাণ করতে চাই কাকে? নিউ ড্রাগকে। এখন ওর দুইটা হ্যাজার্ড, ওল্ড ড্রাগকে যদি আমি নাল করি তাহলে এটা আমার ইস্যু অফ ইন্টারেস্ট কি হয়ে যায়? অল্টারনেট হাইপোথিসিস, মানে যেটা আমি করতে চাই সেটা হয়ে যায়। কিন্তু আমি তো সেদিন পুলিশের উদাহরণ দিয়ে বুঝেছিলাম না, আপনাদের বলছিলাম পুলিশের উদাহরণ, নেকলেস হারাই যাওয়ার উদাহরণ বলছিলাম না? কি প্রমাণ, কি বোঝানোর জন্য বলছিলাম ভুলে গেছি, মনে আছে? হ্যাঁ, ক্রিমিনোলজি। কিন্তু এটা অ্যাকচুয়ালি কি বোঝানোর জন্য এক্সাম্পলটা দিয়েছিলাম? না, আমরা বলছিলাম যে পুলিশ, ওই গল্পটার এখন বলবো না, সংক্ষেপ করি একদম মিনিমাম, যে নেকলেসটা হারিয়ে গেছে, পুলিশ আসলো, এই কিসের কথা বলছো কোনো নাল কি, এসআই আসলো, আয়শা ম্যাডাম, কোন ম্যাডামের এক্সাম্পল দিছিলাম? ওই মনে লাবরিনকে দিছিলাম না? হ্যাঁ, ওই জন্যই তো লাবরিন খাওয়াবে বোধ হয়, তাই না? হ্যাঁ, আচ্ছা ওই জন্য না, আচ্ছা আচ্ছা, তাহলে এক্সাম্পল দিছিলাম যে ম্যাডাম গ্রামে গেছেন, পুলিশ আসলো, আয়শা জিজ্ঞেস করছে ম্যাডাম আপনার কাকে সন্দেহ হয়? ম্যাডাম কার কথা বলছে? বুয়ার কথা। তা আমরা তখন বলছিলাম যে ওই যে গাজী শামসুর রহমান যে ইয়ে করতো, কি বলে, চোখ বন্ধ করে দবির আর কবিরের গল্প শোনাতো, আইনের ক্লাস নিত, আইনের অনুষ্ঠান করতো, সেখানে বলতো চোখ বন্ধ করে 10 জন অপরাধী যদি আইনের ফাঁক গলে বের হয়ে যায় তাতে কোনো আপত্তি নাই, কিন্তু একজন নিরপরাধ ব্যক্তিও যাতে কি শাস্তি না পায়। এটা হচ্ছে কি ইসের মূল প্রতিপাদ্য বিষয়, আইনের মূল প্রতিপাদ্য বিষয়। রিসার্চের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক আছে, কিন্তু আপনি প্রমাণ করতে পারেন নাই, কোনো সমস্যা নাই। কিন্তু সম্পর্ক নাই, আপনি সম্পর্ক আছে প্রমাণ করে দিয়েছেন। এটা যদি না বুঝে করে থাকেন তাহলে ইউ আর ইনএফিশিয়েন্ট অ্যান্ড ইনক্যাপাবল টু কন্ডাক্ট এ রিসার্চ। আর যদি বুঝে করে থাকেন তাহলে কি বলছিলাম শব্দটা? ইন্টেলেকচুয়াল, বাংলায়, ইংলিশে ইন্টেলেকচুয়াল ক্রাইম। আপনি ইন্টেলেকচুয়াল ক্রাইম করলেন বুঝে যদি করে থাকেন। এখন এই জন্য যে আসতেছি, এর আগামী ক্লাসে ম্যাডাম, আচ্ছা, তাহলে আমরা বলছি যে আপনার এখন পুলিশ এসে ম্যাডামকে জিজ্ঞেস করলো কাকে সন্দেহ, সে বুয়ার কথা বললো। তো পুলিশ বুয়াকে তার রুমে নিয়ে গেল, নিয়ে বললো যে বুয়া আপনি টুলে বসেন, এই বিস্কিট খান আর চা খান, আপনি সত্যি করে বললেন নিচে কিনা? বুয়া বললো না আমি নেই বাবা, কান্নাকাটি করে বললো। পুলিশ যে ম্যাডামকে এবং তার ননসের ছেলে বা যে জাদরাইল নেতা তাকে বললো বা ননসকে বললো ধরে নেন বুয়া চুরি করে নাই। এটাকে ভাঙলে কি দাঁড়ায়? আমাদের উদ্দেশ্যমূলকভাবে আমরা ভাঙাবো, তাহলে কি দাঁড়ায়?
বলছিলাম সেদিন, ধরে নেন বুয়ার সাথে, ইয়েস থ্যাংক ইউ, একটা ক্ল্যাপ দিই আমরা বড় করে, বড় করে। ধরে নেন বুয়ার সাথে চুরির সম্পর্ক নাই, অর্থাৎ কি ইন্ডিপেন্ডেন্টের সাথে ডিপেন্ডেন্টের কোনো সম্পর্ক নাই। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? বুয়া, আর ডিপেন্ডেন্ট নেকলেস বা চুরি করাটা একটা কাজ। তাহলে ধরে নেন বুয়ার সাথে চুরি কোনো সম্পর্ক নাই। আর আমরা ধরে নিচ্ছি কি, ধরে নেন নিউ ড্রাগের সাথে ওল্ড ড্রাগের সাথে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ নিউ ড্রাগ ওল্ড ড্রাগের সাথে কি বেটার নয়। আন্ডারস্ট্যান্ড? আমরা তো এইটা প্রমাণ করার জন্য না যে আমরা ওল্ড ড্রাগ ইজ বেটার, ওল্ড ড্রাগটা বেশি স্ট্রঙ্গার, এটা তো প্রমাণ করা আমার ইস্যু অফ ইন্টারেস্ট না। আমার ইস্যু অফ ইন্টারেস্ট হলো নিউ ড্রাগ। এই জন্য আমি হাইপোথিসিস তৈরি করব কাকে কেন্দ্র করে? নিউ ড্রাগকে কেন্দ্র করে। আর আমি নাল করতেছি কী জন্য? বায়াস এড়ানোর জন্য। যদি আমি বুয়াকে তখন এই হাইপোথিসিস না দিতাম, পুলিশ যদি ওখানে এসে নাল হাইপোথিসিস না দিত, ধরে নেন বুয়া চুরি করে নাই, তাহলে কি করতো? প্রথমেই বুয়াকে পিটাতো, পিটাতে সে হয়তো এক পর্যায়ে স্বীকার করতো, কিন্তু আসলে ভুল, মিথ্যা, জীবন বাঁচানোর জন্য স্বীকার করতো, কিন্তু আসলে দিতে পারতো না। তাহলে বেঁচে গেল কে? নাল হাইপোথিসিস করার কারণে বুয়া। পুলিশ কি হলো না? বায়াসড হলো না। টু অ্যাভয়েড বায়াস, এই হলো ক্রিমিনোলজির এই ফর্মুলা, বা কি বলে নাল হাইপোথিসিস ফর্মুলা। আর রিসার্চ হাইপোথিসিসের নাল হাইপোথিসিসের যে নাল হাইপোথিসিস ফর্মুলা, সেটাও টু অ্যাভয়েড বায়াস ফর দি রিসার্চার যাতে ইনভেস্টিগেট করতে যেয়ে বায়াস না হয়। তাহলে বায়াস না হওয়াটাই হচ্ছে, বায়াস ফিরানোর জন্যই কি করা হয়? নাল হাইপোথিসিস করা হয়। এবং নাল হাইপোথিসিস করা হবে এটা ডেফিনেটলি যে ইস্যু অফ ইন্টারেস্টকে কেন্দ্র করে করা হবে। ক্লিয়ার কিনা? না ক্লিয়ার হলে যতক্ষণ ক্লিয়ার না হয়, নাল হাইপোথিসিস করা হয়, কিন্তু যখন আমরা একটা হাইপোথিসিস লিখি তখন তো নাল ফর্মে লেখা জরুরি না। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। এই গুরুত্বপূর্ণ কথা। লেখার সময় চিন্তা করার সময় আমরা কোনটা আগে লিখবো, কোনটা চিন্তা আগে করব? ইনিশিয়াল জিরো ড্রাফট বা ড্রাফট যখন করব, ড্রাফট করার সময় কোনটা আগে লিখবো? ড্রাফট করার সময় সেই ড্রাফট হয়তো আপনি আমাকে দেখাবেন না, বা আপনার সুপারভাইজার দেখবে না, অথবা আপনার ওটা কি বলে না, মেন্টর, আপনার স্টুডেন্ট রিসার্চে থাকে হলো সুপারভাইজার। ইভেন প্রফেশনাল রিসার্চও কিন্তু আপনার সুপারভাইজার থাকে, অনেক সময় আপনি রাখতে পারেন, টাকা দিয়ে সুপারভাইজার রাখা হয়, সেটাকে মেন্টর বলা হয় ইন্টারন্যাশনালি। মেন্টর যে আপনার সাথে যে নাম কিনা ভাই, হ্যাঁ, মোহাম্মদুল্লাহ স্যার আমার চেয়ে ভালো রিসার্চার। আমি 1 কোটি টাকার একটা রিসার্চ পাইছি, আমি ওনাকে আমার মেন্টর রাখলাম, টাকা দিয়ে মেন্টর রাখলাম, আমাকে উনি দেখাবেন। সরি, হ্যাঁ, এই খুরশিদা, হ্যাঁ খুরশিদা, আমি একটা সেশনে আছি, সেশন শেষ করে আমি আসবো আর কি, ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, আচ্ছা, জি থ্যাংক ইউ। হ্যাঁ আমি আসবো ইনশাল্লাহ। না, এখানে গাইড আমি জানি না, গাইড তো বলা হয় স্টুডেন্টদের ক্ষেত্রে, স্টুডেন্টদের গাইড সুপারভাইজার বলা হয়, আর এই ক্ষেত্রে মেন্টর বলা হয়। এবং এইটার রেফারেন্স হলো আপনার প্র্যাকটিক্যাল, হ্যাঁ, স্টুডেন্টের জন্য গাইড কোগাইড সুপারভাইজার। আর আপনি যদি এক্সপার্ট রিসার্চার হন, যে আপনি ফান্ড আইনা রিসার্চ করতেছেন, আপনি টিচার, আপনি ফুল প্রফেসর, কিন্তু আপনিও কিন্তু মেন্টর রাখতে পারেন। হ্যাঁ, মেন্টর, অথবা কখনো ফান্ডিং অথরিটি আপনাকে মেন্টর দিয়ে দেয়। যেমন আপনার এই যে বিসিসিপি আছে, বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন অর্গানাইজেশন, মিরপুরে, তারা কিন্তু জন হপকিন্স ব্লুমবার্গ অ্যাসোসিয়েটস, যে জন হপকিন্স, তার আন্ডারে কিন্তু তারা ফান্ড ডোনেট করে প্রতি বছর আপনার $10,000 আপনার ইউএসডি করে। তাই আপনার সেখানে কিন্তু ওরা নিজেরা মেন্টর দিয়ে দেয়, আপনি তারাই একজন মেন্টর দিয়ে দেয়। কি বলছিলাম আমি, যে আপনি যখন ড্রাফটিং করবেন, ইন দি স্টেজ অফ ড্রাফটিং, তখন কিন্তু আগে লেখা হয় HA, মানে কি, অর্থাৎ নিউ ড্রাগ ইজ বেটার দেন ওল্ড ড্রাগ, এটা লেখা হয় কি। এবং H0 হলো, আমি ভাবছি যে এই একদম বেসিক কথা তো, এগুলো আপনাদের এই ফোরামে আলোচনা করা দরকার নেই। এখন যখন when we will proceed,
আমরা এখন রিসার্চ এখন আমরা প্রোটোকল তৈরি করব। এটা হলো আমার কি প্রিপারেটরি স্টেজ ইন মাই মাইন্ড, এটা হলো প্রিপারেটরি স্টেজ ইন মাই মাইন্ড। I can write it in the paper also, but when I will prepare my project proposal, project proposal যখন আপনি আমার প্রজেক্ট প্রপোজাল আমি তৈরি করব, দেন আমি কি লিখবো, H0 চলে যাবে উপরে, কেমন? আমি এইটাই প্রমাণ করতে চাই যে নিউ ড্রাগ ইজ নট বেটার দেন ওল্ড ড্রাগ। তখন আমি হাইপোথিসিস অল্টারনেট কি বলে অল্টারনেট নাল হাইপোথিসিসটা উপরে লিখব। এবং অনেক কিছু ইউনিভার্সিটি তার পিএইচডি থিসিসে এবং এমফিল থিসিসে তারা দে ডোন্ট ওয়ান্ট অল্টারনেট হাইপোথিসিস পরে এটা লেখার দরকার নেই, এটা তো জানাই যায় যে এটার পরিবর্তে এটা আছে। আপনারা জানেন যে অ্যাবস্ট্রাক্ট লেখার মডেল বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন জার্নাল অথরিটির বিভিন্ন রকমের। আবার কি বলে লাস্টে থাকে এটা কি বলে না, রেফারেন্স রাইটিংয়ের স্টাইল বিভিন্ন জার্নালের বিভিন্ন রকমের। ঠিক এরকম অনেকগুলো পয়েন্ট জায়গা আছে যে আপনার হাইপোথিসিস অল্টারনেট হাইপোথিসিস লিখতে হবে কি হবে না। জামাই তোমরা যারা ইয়াং নতুন আছো তোমাদের জন্য এগুলো নোট করার দরকার বেশি আর কি, হ্যাঁ, যারা জুনিয়র তা যে যারা কি বলে অল্টারনেট হাইপোথিসিস লিখতে হবে কি হবে না, ইট ডিপেন্ডস আপন দি অর্গানাইজেশন, জার্নাল অথরিটি অথবা ইউনিভার্সিটি। যে ইউনিভার্সিটিতে আপনি পিএইচডি করতেছেন বা এমফিল করতেছেন, বা আমি আবার মনে করি না যে আমাদের এমএসএমবির নাম উচ্চারণ করতেছে না, এটা তো আপনার প্রফেশনাল ডিগ্রি, এটা তো আপনার জেনারেলিস্ট না, এই জন্য আমি নাম উচ্চারণ করছি না। যে আপনি এমফিল করেন পিএইচডি করেন, সেটা যে ইউনিভার্সিটি করবেন তাদের যে মডেল আছে রাইট আপ অফ দি কি বলে থিসিস, রাইট আপ অফ দি প্রপোজাল, সেখানে যদি তাদের কালচার থাকে লেখার আপনি লিখবেন, কালচার না থাকলে লিখবেন না। কিন্তু অনেকটাতে আপনার বলে যে নাল হাইপোথিসিস দরকার, না অল্টারনেট হাইপোথিসিস লেখার দরকারই নেই, কারণ এটা তো এস্টাবলিশড, এটা তো জানাই যে এটার উপর বেস করেই নাল হাইপোথিসিস লেখা হয়েছে। আমরা কি আগাতে পারি সামনের দিকে? হচ্ছে কি আপনারা হয়তো খেয়াল করেছেন যে এই প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ, যে যারা প্রশ্ন করেন তাদেরকে আমি আর খুব বেশি থ্যাঙ্কস দিচ্ছি। কিন্তু আমি কিছু আপনারা হয়তো খেয়াল করেছেন একদম ফান্ডামেন্টাল বিষয়গুলো কিন্তু আমি একটু সুইচ ওভার করে যাই, এই জন্য যে আপনাদের হাউজের লেভেলের কথা চিন্তা করে, যেটা যেহেতু লার্নেড সেশন এবং একটু অ্যাডভান্স জিনিসগুলি বললেই হবে। কিন্তু তারপরেও যদি আপনাদের ডিমান্ড থাকে এরকম যে একটু বেসিক জিনিস বলার জন্য, আপনারা পয়েন্ট আউট করবেন, তাতে কোনো হেজিটেশন ফিল করবেন না। কাইন্ডলি সময় যদিও এখন আর আমাদের হাতে তেমন নাই, মানে শেষের দিকে আমরা প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি, কেমন? Give some example of classical RCT which have the opportunity to address all the possible steps, কেমন? এখানে আমরা একটা এক্সাম্পল ওয়ান না দিয়ে আমরা এক্সাম্পল 2টা দিই, সেটা ভালো হবে, আমাদের ইসের সাথে মিলবে। এফিকেসি অফ এ নিউ ড্রাগ ওভার এ কনভেনশনাল ড্রাগ, কেমন? সেখানে আমরা নাল হাইপোথিসিস বা সম্পর্কে অনেকক্ষণ আলোচনা করলাম, এটার আমরা কন্টিনিউ করতে চাচ্ছি না, তাহলে সময় নষ্ট হবে। সিলেক্টিং টার্গেট পপুলেশন, আমরা নিউলি ডায়াগনোসড পেশেন্ট সাফার ফ্রম ডিপ্রেশন, সিলেক্ট এনাফ নাম্বার অফ হেলথ কি বলে সেন্টার হ্যাভিং অ্যারেঞ্জমেন্ট অফ ট্রিটিং ডিপ্রেশন পেশেন্ট, ইনক্লুশন ক্রাইটেরিয়া অ্যাডাল্ট মেল পেশেন্ট হ্যাভিং নো কোমরবিডিটি। আমরা মেল পেশেন্টদেরকে নিচ্ছি, তাদেরকে পাইতে সুবিধা হয়, ফিমেলদেরকে অনেক সময় পাইতে অসুবিধা হয়। আমরা এটা হয়তো আমাদের থাকতে পারে, এটি যে থাকতে হবে তা না, এটা তো একটা এক্সাম্পল শুধু। এক্সক্লুশন ক্রাইটেরিয়া ওল্ড ট্রিটেড পেশেন্ট, যারা বিভিন্ন এই ডিপ্রেশনের অনেক দিন যাবত অনেক ট্রিটমেন্ট নিতেছে, তাদেরকে তো আমি যে ড্রাগ দিয়ে টেস্ট করব, সেই টেস্টের ফলাফল আমি খুব বেশি ভালো নাও পেতে পারি। ক্যালকুলেট স্যাম্পল সাইজ ইফ ইট ইজ নিডেড, যদি, এবং সব ক্ষেত্রে স্যাম্পল সাইজ ক্যালকুলেট করা জরুরি হয় না, যদি দরকার হয় তাহলে আমি স্যাম্পল সাইজ ক্যালকুলেট করব। আরসিটিতে স্যাম্পল সাইজ ক্যালকুলেট করার অনেকগুলো ফর্মুলা আছে, এখানে একটা মাত্র ফর্মুলা আমরা করেছি। আপনারা যে ফর্মুলার কথা বলেছেন যে Z² PQ ডিভাইডেড বাই D², দ্যাট ইজ দি ভেরি ভেরি ফান্ডামেন্টাল এবং প্রিমিটিভ টাইপ অফ কি মডেল অথবা ফর্মুলা ফর স্যাম্পল সাইজ ক্যালকুলেশন। এবং টেস্ট স্পেসিফিক অথবা মডেল স্পেসিফিক, এখন হলো মডেল স্পেসিফিক স্যাম্পল সাইজ ক্যালকুলেশন ফর্মুলা ইউজ করা হয়। হ্যাঁ, তো এখন সেই জন্য বলছিলাম মেহরুন তুমি একটু মনে করে ওই কি বলে এই আগামী সেশনে পারলে, যদি আগ্রহী থাকে সবাই, তাহলে ফটোকপি করে আমার কাছে একটা স্যাম্পল সাইজ ক্যালকুলেশনের ফর্মুলার বই আছে WHO, এটা লাস্টের দিন দিয়ে দিও আর কি, কেমন? অনেক ফর্মুলা।
নাল হাইপোথিসিস দেয়ার ইজ নো ডিফারেন্স ইন দি এফিকেসি অফ নিউ ড্রাগ। আমরা সেটা বলছিলাম যে নাল হাইপোথিসিস মানে কি নিছি, ট্রিটমেন্ট ডিউরেশন ওয়াজ ফর 6 মান্থ, 6 মাস আমরা ট্রিটমেন্ট করব, করার পরে আমরা এখন স্যাম্পল সাইজ ক্যালকুলেট করব। এই ফর্মুলাতে আমরা ক্যালকুলেশনে যাব না, এটা আপনি যদি রিসার্চ পান 1 কোটি বা 5 কোটি টাকা পান আপনিও করবেন না, কারণ আপনার স্ট্যাটিস্টিশিয়ানকে আপনি দায়িত্ব দিয়ে দিবেন, 5 লাখ বা 10 লাখ টাকা দিবেন, সে স্যার ম্যাম করে আপনার পিছিয়ে পিছিয়ে ফাইল নিয়ে ঘুরবে, হ্যাঁ, এবং সে সব কাজ আপনাকে করে দিবে। তাই বলে কি আপনাকে জানতে হবে না? আপনাকে জানতে হবে, কিন্তু ইট ইজ নট এসেনশিয়াল দ্যাট ইউ শুড বি বা ইউ মাস্ট বি কি বলে একদম স্কলার অফ স্ট্যাটিস্টিক্স। এটা প্র্যাকটিক্যালি সম্ভাবনাও কম, আর এটা প্রয়োজনীয় তো নাই। আপনি মোটামুটি বেসিক জিনিস বুঝলেই হলো। হ্যাঁ, বাংলাদেশের অনেক রিনাউন্ড রিসার্চার আছে যারা স্যাম্পল সাইজ বা এই সমস্ত জটিল বিষয়গুলো যখন আসে তখন তারা কি করে, তখন তারা স্ট্যাটিস্টিশিয়ানের সাপোর্ট নেয় এবং এই জন্য তাকে পেমেন্ট করে। আর ছোটোখাটো বিষয় হলে বন্ধুত্ব বা খাতির থাকলে তার কাছ থেকে সাজেশন নিয়ে এগুলো করায় নেয়। যেমন আপনাদের কাছ থেকে অনেক ট্রিটমেন্ট বিনা পয়সায় মানুষে করায় নেয়। এটা হলো প্যারামিটারগুলো, কোনটাতে কি বুঝাইছে, যে এন দিয়ে কি বুঝাইছে, পি দিয়ে কি বুঝাইছে। এটা এনে হলে স্যাম্পল সাইজ, পিতে হলো রেসপন্স রেট, যেটা আমরা লিটারেচার থেকে বা আমাদের যে ডেটা আমরা কালেকশন করছি সেখানে পাবো যে ওল্ড ড্রাগে আমরা রেসপন্স দেখছি 40%, নিউ ড্রাগে রেসপন্স দেখছি কত পার্সেন্ট, এই যে প্রপোর্শন 0.58 মানে কি পার্সেন্টেজে করলে 58%। তাইলে ডেফিনেটলি আমরা দেখতেছি নিউ ড্রাগের রেসপন্স রেটটা বেশি, তাইলে আমরা তো বলে দিতে পারি যে এটা বেশি এফিকেসি, এটার এফিকেসি বেশি বা এটা বেশি সাকসেসফুল। কিন্তু যেহেতু সায়েন্স ইজ কনসার্ন অ্যান্ড টেস্ট ইজ কনসার্ন অ্যান্ড রিসার্চ মেথোডোলজি ইজ কনসার্ন, সুতরাং আমরা ইচ্ছা করলে বেশি পার্সেন্টেজ দেখলে আমরা বলে দিতে পারি না যে এটা বেশি সাকসেসফুল বা এটা বেশি ইফেক্টিভ। আমাদেরকে উই হ্যাভ টু প্রুভ ইট, আমাদের সায়েন্টিফিক্যালি প্রুভ করতে হবে। এই সায়েন্টিফিক্যালি প্রুভ করার জন্য জেড, ইউজুয়ালি যে আমরা জেড বলি তখন এই জিনিসটা কিন্তু উজ্জ্ব থাকে, এই যে এই বিষয়টা উজ্জ্ব থাকে, 1 - আলফা কথাটা উজ্জ্ব থাকে, কিন্তু আসলে জেড মানে হচ্ছে 1 - আলফা। আর জেড 1 - বিটা হলো 1 থেকে 1 - বিটা, এই জেড ওভারঅল জেড হলো বিটা, যে ওই যে 1 কি বলে না 1 - আলফা ইট ইজ দি ডিজায়ার্ড পাওয়ার, এটা হলো পাওয়ার অফ দি স্টাডি। আর ডি হলো আপনার উপরে আমরা দেখতেছি হ্যাঁ, ডি হলো যে পি মাইনাস P0, দি ডিফারেন্স বিটুইন টু ট্রিটমেন্ট গ্রুপস। এই যে এই দুইটার ডিফারেন্স হলো ডি, কেমন। আর সিগমা 0 হলো এই ক্লিনিক্যালি অ্যাকসেপ্টেবল মার্জিন, যে মার্জিন অফ এরার বা অ্যাকসেপ্টেবল মার্জিন যেটা বলা হয় সেটা। এই ফর্মুলা করে আমরা এই স্যাম্পল সাইজ পাইলাম হলো 466। 466 সাথে 47 যোগ করা হয়েছে, কী জন্য বলেন তো? 466 সাথে 47 যোগ করে স্যাম্পল সাইজ ক্যালকুলেশন করা হয়েছে। কারণটা কি? আমি ক্যালকুলেশন করে পাইছি 466, তার সাথে যোগ করা হয়েছে 47। ড্রপ আউট, হ্যাঁ, এটা ক্ল্যাপ দিয়ে হবে, বিগ ক্ল্যাপ, বিগ বড় করে। এটা কিন্তু খুব পার্টিকুলার কোশ্চেন, বড় করে। কারণ যখনই লং টাইম অবজারভেশন অথবা লং টাইম এক্সপেরিমেন্ট অথবা ফলো আপের বিষয় থাকে, তখন কিছু না কিছু পেশেন্ট কি হয়ে যায়, ঝরে যায়, ড্রপ আউট হয়, স্কুলে ড্রপ আউট হওয়ার মতো। তাদেরকে অসুস্থ হয়ে পড়তে পারে, অথবা বিদেশ গেছে, অথবা কোনো না কোনো কারণে। এই জন্য এইটা দেখা গেছে সাধারণত অভিজ্ঞতা দেখা গেছে 5 to 10%-এর মধ্যে থাকে। এটা ক্রস খুব কম করে 5 to 10% মধ্যে। এই জন্য হাইয়েস্ট 10% ধরে ড্রপ আউট রেট ধরে এটা করা হয়। থ্যাংক ইউ সো মাচ। এই যে 40, এটা 10% করলে 46.6 আসে, সেটা না ধরে 47 যোগ করা হয়েছে 514 ফর মেকিং ইট ইভেন করার জন্য 514 করা হয়েছে। কেমন 513 সামথিং হয়, এটা 514 করা হয়েছে। স্টেপ 2 ভার্সিটি হচ্ছে যে র্যান্ডমাইজেশন, এটা তো আমরা তখন দেখাইছি। আর স্টেপ 3 হচ্ছে যে র্যান্ডমাইজেশন, র্যান্ডম অ্যালোকেশন, ইন্টারভেনশন। এটা এক গ্রুপকে আমরা দিব ট্রিটমেন্ট, 2 গ্রুপকে 2 ট্রিটমেন্ট দিব। এটা স্টেপ 3 হয়ে গেল। স্টেপ 4 হলো ম্যানিপুলেশন। র্যান্ডমাইজেশন তো দেওয়া না, র্যান্ডমাইজেশন আমি আলাদা করলাম, 2 গ্রুপকে আলাদা করলাম। আর ম্যানিপুলেশন তো এক গ্রুপকে আমরা দিব ট্রিটমেন্ট, নিউ ট্রিটমেন্ট, আর এক গ্রুপ হলো পুরা ওল্ড ট্রিটমেন্ট। কেমন ম্যানিপুলেশন, নিউ ড্রাগ অ্যান্ড ওল্ড ড্রাগ উইল বি সাপ্লাইড উইদাউট লেবেলিং টু দি
স্টাডি গ্রুপ অ্যান্ড কন্ট্রোল গ্রুপ কি রেসপেক্টিভলি উইল এনশিওর সিঙ্গেল, এটা হলো সিঙ্গেল ব্লাইন্ডিং। এখানে ব্লাইন্ডিং কথাটা আসছে, ব্লাইন্ডিং সাধারণত কয় রকমের বলেন তো, কী কী? ট্রিপল। এটা আপনারা ভালো পারবেন মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এখন একটু এক্সাম্পল দেন, সিঙ্গেল কোনটা হবে, ডাবল কোনটা হবে, ট্রিপল কোনটা হবে? হ্যাঁ, জানবে না। ইয়েস, কাকে ড্রাগ দিলাম, কাকে প্লাসিবো দিলাম, বা কাকে এক্সপেরিমেন্ট দিলাম আর কাকে প্লাসিবো দিলাম, জানবে না। সেকেন্ডটা ডেটা কালেক্টর বা যিনি ডিস্ট্রিবিউট করেন তিনি জানবেন না। এটা হলো কি ডাবল ব্লাইন্ড। ট্রিপল ব্লাইন্ড না, রিসার্চার তো জানতেই হবে, অ্যানালাইসিস যে করবে, ডেটা অ্যানালিস্ট জানবে না, কিন্তু মূল পার্সন তাকে জানতে হবে, সে তো জানবে। হ্যাঁ, যিনি অ্যানালাইসিস করবেন তিনিও জানবেন না, কারণ তিনি জানলে তার মধ্যে কি আসতে পারে, বায়াসনেস আসতে পারে। হ্যাঁ, ও একটা তাহলে ইয়েস, বড় বড় বিগ 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 সাপোর্টার, খুব ভালো সাপোর্টার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা আজকে অল্প সময়ে অনেক কিছুই আল্লাহর রহমতে লার্ন করছি, এবং আজকে একটু বেশি লার্ন করতে পারছি আপনাদের বেশি ভিত্তিটা মজবুত থাকার কারণে। ভিত্তি মজবুত না থাকলে আজকে অল্প সময় এতটা লার্ন করা যেত না। স্টেপ 6 ইজ অ্যানালাইসিস অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ আউটকাম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওইটা না, সরি 2, আমরা তো স্টেপ ইতে আছি, এক্সাম্পল 2-তে। অ্যানালাইসিস অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ আউটকাম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ক্যাটাগরিক্যাল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ক্যাটাগরিক্যাল। ক্যাটাগরিক্যাল মানে কি, আমাদের ড্রাগ, আমরা ড্রাগ দেখতেছি না, ড্রাগটা কি ক্যাটাগরিক্যাল, আর আউটকাম কি দেখতেছি, ডিপ্রেশন। ডিপ্রেশন মেজার করবো কি করে, স্কোরিং করে, তাহলে সেটা কি না, স্কোরিং সেটা অর্ডিনাল মানে কি ক্যাটাগরিক্যাল। ক্যাটাগরিক্যাল এটা তো আমরা একটা নাম দিব, আমরা ডিপ্রেশন যে করব, হ্যাঁ না নাম দিব, তাহলে ক্যাটাগরিক্যাল হয়ে গেল। তাহলে দুইটা ক্যাটাগরিক্যাল ভার্সাস ক্যাটাগরিক্যাল, আর ক্যাটাগরিক্যাল ভার্সাস ক্যাটাগরিক্যাল হলে কি টেস্ট হয়, সেই দিন কিন্তু আমরা দেখাইছিলাম। হ্যাঁ, কাই-স্কোয়ার হয়, আমরা ঘুরে ফিরে কাই-স্কোয়ারের, এবং লাস্ট স্টেপ হচ্ছে কি ইন্টারপ্রিটেশন অ্যান্ড রিপোর্টিং। কেমন, এই যে এটা হলো এই টেবিলটা আমরা ওই দিনও দেখাইছি, যে ক্যাটাগরিক্যাল ভার্সাস ক্যাটাগরিক্যাল। হ্যাঁ, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, হ্যাঁ এইটা, এবং ভার্সাস ওয়ান অর মোর ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, দুইটাই যদি হয় ক্যাটাগরিক্যাল হয়, তাহলে কি হবে, এই যে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ক্যাটাগরিক্যাল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ক্যাটাগরিক্যাল, দুইটি যদি ক্যাটাগরিক্যাল হয় তাহলে কী হবে, কাই-স্কোয়ার টেস্ট হবে। এখানে আমরা ওই বোতল ফিটিং এবং ডায়রিয়ার এক্সাম্পল দেওয়ার সময় আমরা কিন্তু একদম টেস্ট করে কাই-স্কোয়ার টেবিল করে আমরা দেখাইছিলাম। কেমন, আচ্ছা। হয় আরসিটি সুপিরিয়র, কারণ আরসিটি ইট কন্ট্রোলস কনফাউন্ডিং অ্যান্ড প্রিভেন্ট সিলেকশন বায়াস। যেহেতু আমরা করি র্যান্ডমলি করার কারণে সিলেকশন বায়াস হয়। আমরা এইটা অতটা জরুরি না। হোয়েন উই ডিসাইড টু আরসিটি, এটা আমরা বলছি যে আরসিটি কখন আমরা করব। অনেক স্লাইড আছে, সব আমাদের আলোচনা করা দরকার হবে না হয়তোবা। হোয়াট ডাজ কন্ট্রোল ট্রায়াল ইমপ্লয়, এলিজিবিলিটি, এনরোলমেন্ট, different design of RCT, RCT লিমিটেশনটা কি, এটা সবচেয়ে ভালো বললো, এটা সবকিছু এটা লিমিটেশনটা কি, এই যে একটা স্লাইড ছিল এটা ও ক্লাস্টার RCT না, আমরা অ্যাজুয়াল বুঝতে চাচ্ছি যে what are the limitations of RCT। লিমিটেশন যে কিছু কিছু ক্ষেত্রে আরসিটি করা যায় না। হ্যাঁ, এটা আরসিটি একটা বড় লিমিটেশন, যে অন্য কোনো কমপ্লিকেশন না, অন্য কোনো কমপ্লিকেশন নেই। টেস্টের দিক থেকে এটা তো মোস্ট হায়ারার্কির দিক থেকে তো একদম উপরের পজিশনে করা যায় না। যেমন কসি এক্সপেরিমেন্টাল যেটা, ওইটাতে তো আমরা বুঝি যে ওখানে আরসিটি করা যায় না। আসতেছি আমরা ওইটা একটা করা যায় না, তাহলে কসি এক্সপেরিমেন্ট আপনার ওই স্লাইডের অ্যান্সারটা খোঁজার জন্যই ethics, validity, non-compliance, dropout, contamination, feasibility and cost. এতদিন যে সূত্রটা শিখলাম এটা আজকে তো একদম উড়ে গেল আরসিটিতে। আমরা অনেক সূত্র মনে হচ্ছে যারা ইংরেজি সাইডে ওই সূত্রটি কোথাও কাজে লাগবে না।
লাগবে লিগ্যাল সাইডের জন্য সূত্র আছে। আমরা আপনাদের পাশে আসি, একসাথে টিমে কাজ করবেন বা করব ইনশাল্লাহ, তাহলে দেখবেন যে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা এখন সংক্ষেপে আরসিটি সম্পর্কে, আরসিটি না কোয়াসির দু একটা পয়েন্ট বললে 10 মিনিট মাত্র বেশি হয়েছে, বেশি হয় নাই। এই বিদ্যান সাহেব, আগে তো আপনি খালি আমাকে বলতেন এদিক যায় না সেদিক যায় না, এখন তো কিছু বলেন না, ঘটনা কি? হ্যাঁ ও আচ্ছা, বাইরে মিটিং আছে, 10টায় মিটিং শুরু হবে, তো 10টা 10 মিনিট বেশি বেজে গেছে। আমরা এক ফাঁকে কোয়াসি বলে দিব না, অথবা আপনাদেরকে বাইরে অপেক্ষা করতেছে এই ইসের জন্য, ট্রেনিং, আরেকটা ট্রেনিং সেশন হবে, তো এই জন্য অপেক্ষা করতেছে, আরেকটা ট্রেনিং অপেক্ষা করতেছে। কেমন? হ্যাঁ হ্যাঁ, আসুক, তাহলে আমরা আরো 10 মিনিট করি, 10 মিনিট কন্টিনিউ করি, 10 মিনিট করি। হ্যাঁ বলি, কোয়াসি হলো জি, হ্যাঁ দাঁড়িয়ে বল না বিদেশে। Quasi design involves selecting groups upon which a variable is tested without any random pre-selection process. কেমন? আমরা আগেই বলছিলাম তিনটা কার্ডিনাল সাইন কি বলেন এর আরসিটির? র্যান্ডমাইজেশন, কন্ট্রোল গ্রুপ, ম্যানিপুলেশন। এই তিনটার একটা যদি না থাকে তাহলে কি হবে? কোয়াসি হবে। এই তিনটার যে কোনো একটা না থাকলে কোয়াসি এক্সপেরিমেন্টাল হবে। এবং যেহেতু একটা নাই, বিশেষ করে যদি র্যান্ডম না থাকে তাহলে কি হবে? বায়াসের সম্ভাবনা বেশি থাকে এবং এই ভ্যালিডিটি রিলায়েবিলিটি কম হবে। তাহলে ভ্যালিডিটি রিলায়েবিলিটি কম হলে সেটা হায়ারার্কিটা কমে যায়, এটার হায়ারার্কি কম থাকবে। আচ্ছা, কোয়াসি মিনস হলো যে অলমোস্ট, এটা আমরা বুঝি, হ্যাভিং সাম বাট নট অল অফ দি ক্যারেক্টারিস্টিক্স অফ দি এক্সপেরিমেন্ট। অর্থাৎ এক্সপেরিমেন্টাল রিসার্চের সমস্ত ক্যারেক্টারিস্টিক্স থাকে না, বাট কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স, বেশিরভাগ ক্যারেক্টারিস্টিক্স থাকে, এই জন্য এটাকে কোয়াসি বলা হয়। কেমন? আর এই কথাটা ওই আগেরটারই রিপিটেশন, যে র্যান্ডমাইজেশন, কন্ট্রোল এবং ইন্টারভেনশন বা ম্যানিপুলেশন এর কোনো একটা না থাকলে এই না কি জানো, ইউজুয়ালি ডান অন ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলস। এটা আর একটা বিষয় যে আরসিটি ক্যাটাগরিক্যালে করা যায়, কন্টিনিউয়াস ভেরিয়েবলে করা যায়, কিন্তু কোয়াসি এক্সপেরিমেন্টাল ইউজুয়ালি ডান অন ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। এ আরেকটা ডিফারেন্সিয়েটিং করে মনে রাখেন। কেমন? তারপরে হলো কোয়াসি এক্সপেরিমেন্টাল হোয়েন টু কন্ডাক্ট ইন দি সিচুয়েশন হোয়ার রিসার্চার আর নট এবল টু র্যান্ডমলি অ্যাসাইন দি সাবজেক্ট টু গ্রুপ ফর ভেরিয়াস রিজনস। অনেক কারণে আপনি র্যান্ডমলি অ্যাসাইন করতে পারতেছেন না, তখন আপনি কোয়াসি করবেন। কেমন? তারপরে হলো এই যে ক্যারেক্টারিস্টিক সিমিলার টু দি এক্সপেরিমেন্টাল ডিজাইন। আমার মনে হয় কি ডিফারেন্স বিটুইন র্যান্ডম আর আরসিটি এবং কোয়াসি এই স্লাইডে দেখাই, তাহলে বোধ হয়, হ্যাঁ ওইটা দেখালে অনেক সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। অনেক কিছুই আছে, সব আমরা দেখাতে পারবো না, সরি। আসলে এই এত অল্প সময়ের ক্লাসে এত কিছু করা যায় না, খুবই দরকার। হ্যাঁ দরকার হয়, আমরা এই মেহরুন তোমরা তো থাকবা, আচ্ছা দরকার হয় আবার ইয়ে করিও, কি বলে, তো অ্যারেঞ্জ করিও, তখন কিন্তু বিনা পয়সায় পাবা না। মজা করলাম। ক্যান প্রুভ true experimental RCT can prove causal relationship more strongly, so the result is more reliable. আর কোয়াসি হলো less strong and less reliable. Second point, mainly deals with quantitative variables, and কোয়াসি হলো mainly deals with categorical variable. 3 number point, internal validity is higher and internal validity is lower. প্রসপেক্টিভ এক্সপেরিমেন্ট, দুইটাই প্রসপেক্টিভ, এখানে ডিফারেন্স না, এটা হলো সিমিলারিটি।
নোন অ্যাজ গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট। আরসিটি কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয়, কিন্তু এক্সপেরিমেন্টাল টেস্ট কোয়াসিকে ধরা হয় ইন বিটুইন আরসিটি এক্সপেরিমেন্টাল অ্যান্ড কোরিলেশন, মানে অ্যানালাইটিক্যাল এবং এক্সপেরিমেন্টালের মাঝামাঝি হলো কোয়াসির পজিশন। ট্রু এক্সপেরিমেন্টাল, হ্যাঁ, পার্টিসিপেন্টস আর র্যান্ডমলি অ্যাসাইন্ড, এটা আমরা আগেই বলেছি, নট র্যান্ডমলি র্যান্ডম। কন্ট্রোল গ্রুপ ইজ এসেন্সিয়াল, কন্ট্রোল গ্রুপ নট এসেন্সিয়াল। ম্যানিপুলেশন অফ দি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্রেজেন্ট এবং সেম। নট প্রিফারেবল হোয়ার দি স্যাম্পল সাইজ ইজ স্মল অ্যান্ড র্যান্ডমাইজেশন ইজ লেস। স্যাম্পল সাইজ যদি কম হয়, খুব বেশি কম হয়, পাওয়া যাচ্ছে না, তাহলে এরকম ক্ষেত্রে আরসিটি উপযুক্ত হয় না, আরসিটি উপযুক্ত হয় না। হ্যাঁ, কম হয়, কম বেশি কোনো মানে সংখ্যা ইউজুয়ালি 30, নট সো ইজিয়ার টু কন্ডাক্ট, এটা কন্ডাক্ট ইজি না, কিন্তু আরসিটিটা কম্পারেটিভলি ইজিয়ার। ট্রু এক্সপেরিমেন্টাল, মোর এক্সপেন্স, মোর ইথিক্যাল কনসিডারেশন রিকোয়ার্ড, ইয়েতে আরসিটিতে, কোয়াসিতে অতটা জরুরি হয় না। স্ট্যাটিস্টিক্যাল কন্ট্রোল অফ কনফাউন্ডার ইজ লেস এসেন্সিয়াল, হ্যাঁ, কারণ টেস্ট অ্যানালাইসিস করার সময় আপনার কনফাউন্ডার ডিজলভ করা খুব বেশি জরুরি হয় না, কারণ কনফাউন্ডার আগের থেকেই ডিজলভ হয়ে যায় প্রসেসের মধ্যে ডিজলভ হয়ে যায়। এই জন্য অ্যানালাইসিসের সময় আপনার মাথায় বার্ডেনটা কম থাকে, কিন্তু কোয়াসির সময় আপনাকে অ্যানালাইসিস, সেটা তো আর আসলে এসপিসি ছাড়া বোঝানো বা দেখানো যাবে না। অ্যানালাইসিসের সময় কোয়াসিতে আপনাকে অ্যালার্ট থাকতে হবে বেশি কনফাউন্ডার ডিজলভ করার জন্য। এটা মোটামুটি সূত্রটা আসলো না, কিন্তু আমরা আগে যে বললাম যে স্যাম্পল সাইজ দেখার জন্য যে সূত্রটা আরসিটি আছে, সেটা কি কোয়াসিতেও কি একই স্যাম্পল সাইজ? একই। যদি আপনার এরকম স্যাম্পল সাইজ প্রয়োজন হয়, সবসময় স্যাম্পল সাইজ প্রয়োজন হয় না, তো মোস্ট অফ দি ক্ষেত্রে কোয়াসিতে স্যাম্পল সাইজ করা হয়। এটা পারপাসিভ আর কি, কোয়াসিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে পারপাসিভ করা হয়, কোয়াসিতে। হ্যাঁ, শেষ। তো আমাদের অনেক তৃষ্ণা আছে, কিন্তু নিবারণ করতে পারছি না ডিউ টু শর্টেজ অফ টাইম। তারপর আমরা 9:45 পর্যন্ত গেছি। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এই আগ্রহের জন্য আমাকে খুবই কাতর মনে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।